কিক্যাপ এক গল্প, গানস এবং গুলাবস এর গল্পটা একদম আলাদা ধরনের। এখানে একদিকে আছে ক্রাইম, অন্যদিকে আছে রোমাঞ্চ, আবার এর মাঝখানে কমেডির এমন মিক্স দেওয়া হয়েছে যেটা খুব কম সিরিজেই দেখা যায়। আমার পার্সোনাল অনুভূতি অনুযায়ী, এই সিরিজের গল্পটা প্রথমে খুব সিম্পল মনে হলেও ধীরে ধীরে এটা অনেকগুলো লেয়ারে খুলতে থাকে, আর সেই লেয়ারগুলোই এটাকে ইন্টারেস্টিং করে তোলে। গল্পের মূল সেটিংটা একটা ছোট শহর, যেখানে সবকিছু বাইরে থেকে শান্ত মনে হলেও ভিতরে ভিতরে চলছে ড্রাগস, গ্যাংস্টার, পলিটিক্স আর পুলিশের গোপন খেলা। এই শহরের প্রতিটা চরিত্রের নিজের আলাদা একটা উদ্দেশ্য আছে, আর সেই উদ্দেশ্যগুলো একে অপরের সাথে এমনভাবে জড়িয়ে যায় যে পুরো গল্পটাই একটা জটিল জালের মতো হয়ে ওঠে। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে গল্পের মাল্টি স্টোরি লাইন অ্যাপ্রোচ। এখানে একসাথে অনেকগুলো গল্প চলছে, যেমন একজন সাধারণ মেকানিকের জীবন, একজন পুলিশ অফিসারের স্ট্রাগল, আবার একদিকে আছে এক ভয়ঙ্কর ড্রাগ লর্ডের সাম্রাজ্য। এই আলাদা আলাদা গল্পগুলো ধীরে ধীরে এক জায়গায় এসে মিশে যায়, আর তখনই আসল মজা শুরু হয়। গল্পের মধ্যে একটা বড় শক্তি হলো এর টোন। এটা পুরো সিরিয়াস ক্রাইম ড্রামা না, আবার পুরো কমেডিও না। এই দুইটার মাঝে একটা ব্যালেন্স রাখা হয়েছে। অনেক সময় দেখা যায় একটা খুব টেন্স সিচুয়েশন হঠাৎ করেই কমেডিতে ভেঙে পড়ছে, আর এটা যদি ঠিকমতো না করা হতো, তাহলে সিরিজটা নষ্ট হয়ে যেত। কিন্তু এখানে সেটা বেশ ভালোভাবে হ্যান্ডেল করা হয়েছে। তবে আমার মনে হয়েছে গল্পের প্রথম কয়েকটা এপিসোড একটু স্লো। শুরুতে অনেক চরিত্র একসাথে ইন্ট্রোডিউস করানো হয়েছে, যার কারণে নতুন দর্শকের একটু কনফিউশন হতে পারে। কিন্তু যদি ধৈর্য ধরে দেখা যায়, তাহলে পরের দিকে সবকিছু ক্লিয়ার হয়ে যায়। গল্পের আরেকটা দিক যেটা আমার নজরে পড়েছে, সেটা হলো এর রিয়েলিস্টিক ফিল। এখানে চরিত্রগুলো একদম পারফেক্ট না, তারা ভুল করে, তারা লোভী, তারা ভয় পায়। এই জিনিসগুলো গল্পকে অনেক বেশি বাস্তব করে তোলে। বিশেষ করে ছোট শহরের ভাইবটা খুব ভালোভাবে ক্যাপচার করা হয়েছে। গল্পে রোমান্সের একটা সাবপ্লটও আছে, যা খুব বেশি ওভারড্রামাটিক না হয়ে ন্যাচারাল ফিল দেয়। এই রোমান্সটা গল্পকে একটু সফট টাচ দেয়, যা ক্রাইমের হার্ডনেসের সাথে একটা সুন্দর কন্ট্রাস্ট তৈরি করে। তবে কিছু জায়গায় মনে হয়েছে গল্পটা একটু বেশি স্ট্রেচ করা হয়েছে। কিছু সিন বা সাবপ্লট ছোট করলেও পারত, তাহলে পেসিং আরও টাইট হতো। বিশেষ করে মাঝামাঝি অংশে কিছুটা ড্র্যাগ ফিল হয়েছে। সবশেষে যদি বলি, এই গল্পটা পারফেক্ট না, কিন্তু ইউনিক। এর ক্যারেক্টার, টোন, আর স্টোরিটেলিং স্টাইল এটাকে আলাদা করে দেয়। এটা এমন একটা গল্প যেটা ধীরে ধীরে তোমাকে নিজের মধ্যে টেনে নেয়, আর একবার ঢুকে গেলে বের হওয়া কঠিন হয়ে যায়। আমার ব্যক্তিগত মতামত, যদি তুমি পেশেন্স নিয়ে দেখতে পারো, তাহলে এই গল্পটা তোমাকে হতাশ করবে না। বরং শেষে গিয়ে তুমি বুঝবে, এই ধরনের মিক্সড জড়ার গল্প খুব কমই এত সুন্দরভাবে এক্সিকিউট করা হয়। কিক্যাপ 2 প্লট স্ট্রাকচার, গানস এবং গুলাবস এর প্লট স্ট্রাকচারটা এক কথায় বলতে গেলে মাল্টি লেয়ার্ড এবং নন লিনিয়ার ফিল দেয়, যদিও পুরোপুরি নন লিনিয়ার না। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, এই সিরিজের সবচেয়ে বড় শক্তি এখানেই, এর প্লটকে খুব সিম্পলভাবে না সাজিয়ে, বরং একাধিক গল্পকে একসাথে বুনে একটা বড় ক্যানভাস তৈরি করা হয়েছে। শুরুর দিকটা যদি দেখি, প্লট একেবারে ধীরে ধীরে সেটআপ তৈরি করে। প্রথম কয়েকটা এপিসোডে মূলত ক্যারেক্টার ইন্ট্রোডাকশন এবং তাদের ব্যাকগ্রাউন্ড প্রতিষ্ঠা করা হয়। এখানে প্রতিটা চরিত্রকে আলাদা করে সময় দেওয়া হয়েছে, যেটা ভালো দিক হলেও, আমার মতে এই অংশটাই একটু স্লো মনে হতে পারে। কারণ একসাথে অনেকগুলো ট্র্যাক চালু হয়, আর সেই জন্য দর্শককে একটু ধৈর্য রাখতে হয়। প্লটের একটা বড় দিক হলো এর প্যারালাল ন্যারেটিভ। একদিকে আমরা দেখি একজন সাধারণ মানুষের গল্প, যে আস্তে আস্তে ক্রাইমের জগতে ঢুকে পড়ছে। অন্যদিকে একজন পুলিশ অফিসারের ইনভেস্টিগেশন চলছে। আবার একই সময়ে গ্যাংস্টারদের নিজেদের মধ্যে পাওয়ার স্ট্রাগল চলছে। এই তিনটা আলাদা ট্র্যাক একসাথে এগোতে থাকে। আমার কাছে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে, সেটা হলো এই ট্র্যাকগুলো কখনোই পুরোপুরি আলাদা থাকে না। খুব শার্টভাবে একেকটা ইভেন্ট অন্য ট্র্যাককে ইফেক্ট করে। একটা ছোট সিদ্ধান্ত পরে বড় কনসিকোয়েন্স তৈরি করে, আর এই কারণেই প্লটটা রিয়েলিস্টিক লাগে। মিড সেকশনে এসে প্লটটা একটু জটিল হয়ে যায়। এখানে টুইস্ট, কনফ্লিক্ট, আর রিভিল একের পর এক আসতে থাকে। তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, কিছু কিছু টুইস্ট প্রেডিক্টেবল মনে হয়েছে। মানে, অভিজ্ঞ দর্শকরা আগে থেকেই আন্দাজ করতে পারবে কি হতে চলেছে। কিন্তু তবুও এক্সিকিউশনটা এমনভাবে করা হয়েছে যে সেটা দেখতে খারাপ লাগে না। প্লটের স্ট্রাকচারে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো এর রিদম। সব সময় একই টোন বা স্পিডে গল্প চলে না।
কখনো খুব স্লো, ক্যারেক্টার ড্রিভেন সিন, আবার হঠাৎ করে ফাস্ট পেসড ক্রাইম বা অ্যাকশন। এই আপ ডাউন রিদমটা ভালোভাবে ম্যানেজ করা হয়েছে, যদিও মাঝে মাঝে এটা একটু অসমান লেগেছে। ক্লাইম্যাক্সের দিকে যেতে যেতে প্লটের সব থ্রেড একসাথে জুড়তে শুরু করে। এখানে লেখকরা চেষ্টা করেছেন সব প্রশ্নের উত্তর দিতে। আমার মতে, বেশিরভাগ থ্রেড ভালোভাবে ক্লোজ হয়েছে, কিন্তু কিছু সাব প্লট আরও ডিটেইলডভাবে শেষ করা যেত। প্লটের একটা বড় পজিটিভ দিক হলো এর কানেক্টিভিটি। কোনো সিনই একেবারে অপ্রয়োজনীয় মনে হয় না, যদিও কিছু সিন লম্বা লাগতে পারে, কিন্তু পরে গিয়ে দেখা যায় সেগুলোর একটা না একটা ইম্প্যাক্ট আছে। তবে একটা নেগেটিভ দিক বলতেই হয়, প্লট মাঝে মাঝে নিজের কমপ্লেক্সিটির মধ্যে হারিয়ে যায়। অনেক ক্যারেক্টার, অনেক মোটিভ, অনেক কনফ্লিক্ট, সব মিলিয়ে কিছু সময় দর্শক কনফিউজড হয়ে যেতে পারে, বিশেষ করে যদি পুরো মনোযোগ দিয়ে না দেখা হয়। আমার ব্যক্তিগত অনুভূতি অনুযায়ী, এই সিরিজের প্লট স্ট্রাকচার, মাস, দর্শকের জন্য না, বরং যারা একটু ডিটেইলস লক্ষ্য করে, ধীরে ধীরে গল্প উপভোগ করতে পছন্দ করে, তাদের জন্য বেশি উপযুক্ত। শেষের দিকটা বেশ স্যাটিসফাইং, কিন্তু পুরোপুরি মাইন্ড ব্লোয়িং না। মানে, প্লট ভালোভাবে শেষ হয়, কিন্তু এমন কোনো শকিং এলিমেন্ট নেই যেটা তোমাকে পুরোপুরি অবাক করে দেবে। সব মিলিয়ে বললে, এই প্লট স্ট্রাকচারটা স্ট্রং, কিন্তু পারফেক্ট না। এর শক্তি হলো এর লেয়ারিং আর ক্যারেক্টার কানেকশন, আর দুর্বলতা হলো মাঝে মাঝে স্লো পেস আর অপ্রয়োজনীয় কমপ্লেক্সিটি। আমার মতে, যদি কেউ ধৈর্য নিয়ে এই প্লটটা ফলো করে, তাহলে সে একটা ডিটেইলড এবং ইন্টারকানেক্টেড স্টোরি এক্সপেরিয়েন্স পাবে, যেটা আজকের অনেক সিরিজে পাওয়া যায় না। কিক্যাপ 3 স্ক্রিনপ্লে, গানস এবং গুলাবস এর স্ক্রিনপ্লে নিয়ে কথা বলতে গেলে প্রথমেই বলতে হয়, এটা একদম স্ট্যান্ডার্ড কমার্শিয়াল স্টাইল না। বরং এখানে স্ক্রিনপ্লে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ক্যারেক্টার, সিচুয়েশন আর টোন, এই তিনটা জিনিস সমানভাবে গুরুত্ব পায়। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, এই সিরিজের স্ক্রিনপ্লেটাই আসলে পুরো গল্পটাকে ধরে রাখার মেরুদণ্ড। প্রথমেই যদি ওপেনিং স্ক্রিনপ্লে স্ট্রাকচার দেখি, তাহলে বোঝা যায় লেখকরা খুব সচেতনভাবে স্লো বিল্ড আপ বেছে নিয়েছেন। শুরুতেই কোনো বড় অ্যাকশন বা শকিং ইভেন্ট দিয়ে দর্শককে টানার চেষ্টা করা হয়নি। বরং ধীরে ধীরে চরিত্র, পরিবেশ, আর তাদের মধ্যে থাকা টেনশন সেটআপ করা হয়েছে। এই জিনিসটা অনেকের কাছে বোরিং লাগতে পারে, কিন্তু আমার মতে এটা গল্পের জন্য দরকারি ছিল। স্ক্রিনপ্লের সবচেয়ে বড় শক্তি হলো এর ক্যারেক্টার ড্রিভেন অ্যাপ্রোচ। এখানে প্লট এগোয় চরিত্রের সিদ্ধান্ত আর কাজের মাধ্যমে। কোনো ঘটনা জোর করে ঢোকানো মনে হয় না। প্রতিটা দৃশ্যের একটা কারণ আছে, কেউ কিছু করছে, আর তার ফলাফল পরের দৃশ্যে দেখা যাচ্ছে। এই কনসিকোয়েন্স বেসড রাইটিং স্ক্রিনপ্লেকে অনেক বেশি রিয়েলিস্টিক করে তোলে। এখানে একটা জিনিস আমি বিশেষভাবে লক্ষ্য করেছি, স্ক্রিনপ্লেতে ট্রানজিশনগুলো খুব স্মুথ। এক একটা দৃশ্য থেকে অন্য দৃশ্যে যাওয়ার সময় হঠাৎ কাট মনে হয় না। অনেক সময় দেখা যায় একটা দৃশ্যের ডায়লগও বা অ্যাকশন পরের দৃশ্যের সাথে থিম্যাটিকভাবে কানেক্টেড। এই ধরনের স্মার্ট ট্রানজিশন সিরিজটাকে সিনেম্যাটিক ফিল দেয়। মাল্টিপল স্টোরিলাইন হ্যান্ডেল করার ক্ষেত্রে স্ক্রিনপ্লে বেশ দক্ষ। একসাথে অনেকগুলো চরিত্র আর ট্র্যাক চললেও, স্ক্রিনপ্লে তাদের ব্যালেন্স রাখার চেষ্টা করেছে। তবে আমার মতে, কিছু জায়গায় এই ব্যালেন্স একটু নষ্ট হয়েছে। বিশেষ করে মাঝামাঝি অংশে কিছু ক্যারেক্টার হঠাৎ করে কম গুরুত্ব পায়, আবার কিছু চরিত্র হঠাৎ বেশি স্ক্রিন টাইম পায়, যেটা একটু আনইভেন লাগে। ডায়লগও প্লেসমেন্ট স্ক্রিনপ্লের আরেকটা বড় শক্তি। এখানে ডায়লগও শুধু কথা বলার জন্য না, বরং ক্যারেক্টার বিল্ডিং আর সিচুয়েশন এগোনোর জন্য ব্যবহার হয়েছে। অনেক সময় একটা ছোট ডায়লগও পুরো দৃশ্যের টোন বদলে দেয়। এই জিনিসটা স্ক্রিনপ্লের কোয়ালিটি বাড়ায়। স্ক্রিনপ্লেতে কমেডি ইনসার্ট করার পদ্ধতিটাও বেশ ইন্টারেস্টিং। এটা জোর করে ঢোকানো কমেডি না, বরং সিরিয়াস সিচুয়েশনের মধ্যেই হালকা হিউমার ঢুকিয়ে দেওয়া হয়েছে। তবে সত্যি বলতে, সব জায়গায় এটা সমানভাবে কাজ করেনি। কিছু জায়গায় কমেডি একটু অফটোন লেগেছে। পেসিং কন্ট্রোলের ক্ষেত্রে স্ক্রিনপ্লে মিক্সড। কিছু দৃশ্য খুব ভালোভাবে টেনে নেওয়া হয়েছে, যেখানে টেনশন বিল্ড আপ হয়। আবার কিছু দৃশ্য অপ্রয়োজনীয়ভাবে লম্বা মনে হয়েছে। বিশেষ করে কিছু সাবপ্লটের সিন ছোট করলে পুরো স্ক্রিনপ্লে আরও টাইট হতে পারত। একটা গুরুত্বপূর্ণ বিষয় হল, স্ক্রিনপ্লেতে সাইলেন্সের ব্যবহার। অনেক সময় কোনো ডায়লগও ছাড়াই শুধু ভিজুয়াল আর এক্সপ্রেশন দিয়ে দৃশ্য তৈরি করা হয়েছে। এই জিনিসটা খুব সুন্দরভাবে কাজ করেছে, কারণ এটা দর্শককে নিজে থেকে অনুভব করতে দেয়। ক্লাইম্যাক্সের স্ক্রিনপ্লে অংশে এসে সবকিছু দ্রুত এগোতে শুরু করে। এখানে একের পর এক ইভেন্ট ঘটে, আর স্ক্রিনপ্লে সেই স্পিডকে ধরে রাখার চেষ্টা করে।
কিক্যাপ 4 ডিরেকশন, গানস এবং গুলাবস এর ডিরেকশন নিয়ে কথা বলতে গেলে প্রথমেই একটা বিষয় স্পষ্ট হয়ে যায়, এটা কোনো সেফ বা ট্র্যাডিশনাল ডিরেকশন না। এখানে ডিরেক্টররা একদম কনসাসলি একটা আলাদা টোন, আলাদা স্টাইল আর আলাদা ন্যারেটিভ ফিল তৈরি করার চেষ্টা করেছেন। আমার পার্সোনাল অনুভূতি অনুযায়ী, এই সিরিজের ডিরেকশনই আসলে এটাকে অন্য সব ক্রাইম সিরিজ থেকে আলাদা করে দেয়। সবচেয়ে প্রথমে যে জিনিসটা চোখে পড়ে, সেটা হলো টোনাল কন্ট্রোল। এই সিরিজে একসাথে ক্রাইম, কমেডি, রোমাঞ্চ সবকিছু আছে। এখন এই তিনটা জড়াকে ব্যালেন্স করা খুবই কঠিন কাজ। একটু এদিক ওদিক হলেই পুরো সিরিজটা কনফিউজিং হয়ে যেতে পারত। কিন্তু এখানে ডিরেক্টররা বেশিরভাগ সময় এই ব্যালেন্সটা ধরে রাখতে পেরেছেন। অনেক দৃশ্যে দেখা যায়, খুব সিরিয়াস একটা সিচুয়েশন চলছে, হঠাৎ করে সেখানে হালকা কমেডি ঢুকে পড়ছে। সাধারণত এই ধরনের জিনিস খুব আর্টিফিশিয়াল লাগে, কিন্তু এখানে বেশিরভাগ ক্ষেত্রে এটা ন্যাচারাল মনে হয়েছে। এটা ডিরেকশনের বড় সাফল্য। ডিরেকশনের আরেকটা বড় দিক হলো ক্যারেক্টার হ্যান্ডলিং। এতগুলো চরিত্র থাকা সত্ত্বেও, প্রত্যেকটা চরিত্রকে আলাদা করে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ডিরেক্টররা প্রতিটা চরিত্রের জন্য আলাদা টোন, আলাদা বডি ল্যাঙ্গুয়েজ, আলাদা স্ক্রিন প্রেজেন্স তৈরি করেছেন। এর ফলে দর্শক সহজেই বুঝতে পারে কে কোন টাইপের মানুষ। আমার কাছে খুব ভালো লেগেছে, কোনো চরিত্রকে একদম ব্ল্যাক বা হোয়াইট করে দেখানো হয়নি। সবাই একটু গ্রে। এই জিনিসটা ডিরেক্টরের ভীষণকে আরও রিয়েলিস্টিক করে তোলে। ডিরেকশনের মধ্যে একটা বিশেষ স্টাইল দেখা যায়, যেটা একটু অফবিট। মানে, অনেক দৃশ্য এমনভাবে শ্যুট করা হয়েছে বা সাজানো হয়েছে, যেটা সাধারণ কমার্শিয়াল সিরিজে দেখা যায় না। কিছু কিছু সিনে অদ্ভুত টাইমিং, অদ্ভুত ফ্রেমিং, বা অপ্রত্যাশিত রিয়াকশন দেওয়া হয়েছে, যেটা সিরিজটাকে ইউনিক করে তোলে। তবে আমার মতে, সব এক্সপেরিমেন্ট সফল হয়নি। কিছু জায়গায় এই অফবিট স্টাইলটা একটু বেশি হয়ে গেছে, যার ফলে দৃশ্যটা সিরিয়াসলি নেওয়া কঠিন হয়ে পড়ে। বিশেষ করে কিছু কমেডি মুহূর্তে এই সমস্যা দেখা যায়। ডিরেক্টরদের আরেকটা বড় শক্তি হল ওয়ার্ল্ড বিল্ডিং। পুরো সিরিজে একটা নির্দিষ্ট পরিবেশ তৈরি করা হয়েছে। ছোট শহরের যে একটা আলাদা ফিল, সেটা খুব সুন্দরভাবে ক্যাপচার করা হয়েছে। রাস্তা, দোকান, লোকজন, সবকিছুতেই একটা কনসিস্টেন্সি আছে। এটা ডিরেকশনের খুব গুরুত্বপূর্ণ দিক। ডিরেকশনে পেসিং কন্ট্রোলও একটা বড় বিষয়। কিছু কিছু দৃশ্যে ডিরেক্টররা ইচ্ছাকৃতভাবে সময় নিয়ে এগিয়েছেন, যাতে টেনশন বা ইমোশন তৈরি হয়। আবার কিছু দৃশ্যে খুব দ্রুত কাট করে অ্যাকশন বাড়ানো হয়েছে। এই ভ্যারিয়েশনটা ভালো, কিন্তু সব জায়গায় পারফেক্ট না। মাঝে মাঝে পেসিং একটু আনইভেন লেগেছে। অভিনেতাদের থেকে পারফরমেন্স বের করে আনার ক্ষেত্রেও ডিরেকশন বেশ শক্তিশালী। অনেক দৃশ্যে দেখা যায়, ডায়লগের চেয়ে এক্সপ্রেশন বেশি কাজ করছে। এটা তখনই সম্ভব হয় যখন ডিরেক্টর অভিনেতাকে সঠিকভাবে গাইড করতে পারেন। বিশেষ করে ইমোশনাল দৃশ্যগুলোতে ডিরেকশন বেশ কন্ট্রোলড। এখানে ওভারড্রামা নেই, চিৎকার চেঁচামেচি কম, বরং সাইলেন্ট টেনশন বেশি। এই জিনিসটা আমার কাছে খুব ন্যাচারাল লেগেছে। ডিরেকশনের একটা গুরুত্বপূর্ণ দিক হল ডিটেইলিং। ছোট ছোট জিনিসে খেয়াল রাখা হয়েছে। যেমন, একটা চরিত্রের রুম, তার পোশাক, তার চলাফেরা, সবকিছুতেই একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে। এটা দেখায় যে ডিরেক্টররা শুধু বড় দৃশ্য না, ছোট ডিটেইলসেও গুরুত্ব দিয়েছেন। তবে কিছু নেগেটিভ দিকও আছে। কিছু জায়গায় মনে হয়েছে, ডিরেক্টররা নিজের স্টাইল দেখাতে গিয়ে গল্পের গতি একটু স্লো করে ফেলেছেন। কিছু দৃশ্য ছোট করলে বা একটু টাইট করলে ভালো হতো। আরেকটা বিষয় হলো, কিছু টোনাল শিফট হঠাৎ মনে হয়েছে। মানে, একদম সিরিয়াস একটা মুহূর্ত থেকে হঠাৎ কমেডিতে চলে যাওয়া, সব সময় স্মুথ না। এই জায়গায় ডিরেকশন আরও শার্প হতে পারত। ক্লাইম্যাক্সের ডিরেকশন মোটামুটি ভালো, কিন্তু এক্সট্রা ইম্প্যাক্ট তৈরি করতে পারেনি। মানে, সবকিছু ঠিকঠাকভাবে শেষ হয়েছে, কিন্তু সেই ওয়াও ফ্যাক্টরটা একটু কম লেগেছে। যদি ক্লাইম্যাক্সে আরও একটু টেনশন বা স্টাইল যোগ করা যেত, তাহলে এটা আরও মেমোরেবল হতো। সবশেষে আমার পার্সোনাল মতামত, এই সিরিজের ডিরেকশন বোল্ড, এক্সপেরিমেন্টাল, আর ইউনিক। এটা সবার জন্য না। যারা স্ট্রেইটফরওয়ার্ড গল্প পছন্দ করে, তাদের কাছে এটা একটু অদ্ভুত লাগতে পারে। কিন্তু যারা নতুন কিছু দেখতে চায়, তাদের জন্য এটা বেশ রিফ্রেশিং। পারফেক্ট না হলেও, ডিরেকশনটা রিস্ক নিয়েছে, আর সেই রিস্কই এটাকে আলাদা করে দিয়েছে। আমার মতে, এই সিরিজের ডিরেকশনই এর সবচেয়ে বড় আইডেন্টিটি। কিক্যাপ 5 ক্যামেরা ও সিনেমাটোগ্রাফি। গানস এবং গুলাবস এর ক্যামেরা ও সিনেমাটোগ্রাফি নিয়ে কথা বলতে গেলে প্রথমেই একটা জিনিস পরিষ্কার,
এটা শুধু ভিজুয়ালি সুন্দর করার জন্য করা হয়নি, বরং গল্প বলার একটা গুরুত্বপূর্ণ টুল হিসেবে ব্যবহার করা হয়েছে। আমার পার্সোনাল অনুভূতি অনুযায়ী, এই সিরিজের সিনেমাটোগ্রাফি অনেক জায়গায় গল্পের ইমোশন, টেনশন এবং ক্যারেক্টারের মানসিক অবস্থা তুলে ধরতে বড় ভূমিকা পালন করেছে। প্রথমেই ক্যামেরা মুভমেন্ট নিয়ে বলি। এখানে স্ট্যাটিক শট এবং মুভিং শট দুটোরই সুন্দর মিশ্রণ দেখা যায়। কিছু দৃশ্যে ক্যামেরা একদম স্থির রাখা হয়েছে, যাতে দর্শক পুরো ফ্রেমটা অবজার্ভ করতে পারে। আবার কিছু দৃশ্যে হ্যান্ডহেল্ড বা স্লো ট্র্যাকিং শট ব্যবহার করা হয়েছে, যেটা বাস্তবতার অনুভূতি বাড়ায়। বিশেষ করে ক্রাইম বা টেন্স মুহূর্তগুলোতে ক্যামেরা একটু অস্থির রাখা হয়েছে, যেটা সেই সিচুয়েশনের অস্বস্তি বা চাপকে বাড়িয়ে দেয়। আমার মতে, এই টেকনিকটা বেশ কার্যকর হয়েছে। তবে কিছু জায়গায় এই হ্যান্ডহেল্ড ফিলটা একটু বেশি ব্যবহার করা হয়েছে, যার ফলে দৃশ্যটা একটু কাঁপা বা আনস্টেবল মনে হয়েছে। ফ্রেমিংয়ের সাথে ক্যামেরা প্লেসমেন্টের সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ, আর এখানে সেটার ভালো ব্যবহার দেখা যায়। অনেক সময় ক্যামেরা এমনভাবে রাখা হয়েছে যাতে চরিত্রকে একা বা আইসোলেটেড মনে হয়। আবার কখনো ক্যামেরা দূর থেকে পুরো পরিবেশ দেখাচ্ছে, যেটা চরিত্রের ছোট অবস্থানকে বোঝায়। ওয়াইড শটের ব্যবহার এখানে বেশ লক্ষণীয়। ছোট শহরের লোকেশন, রাস্তা, বিল্ডিং এসবকে দেখানোর জন্য ওয়াইড শট ব্যবহার করা হয়েছে, যেটা একটা রিয়েল ওয়ার্ল্ড ফিল দেয়। আমার কাছে এটা খুব ভালো লেগেছে, কারণ এটা সিরিজটাকে একটা স্পেসিফিক আইডেন্টিটি দেয়। ক্লোজ আপ শটও খুব স্বার্থভাবে ব্যবহার করা হয়েছে। বিশেষ করে ইমোশনাল দৃশ্যগুলোতে ক্যামেরা চরিত্রের মুখের খুব কাছাকাছি চলে আসে। এতে করে ছোট ছোট এক্সপ্রেশনও স্পষ্ট হয়ে ওঠে, যেটা অভিনয়কে আরও শক্তিশালী করে তোলে। সিনেমাটোগ্রাফির একটা বড় দিক হল লাইট আর কালারের সাথে ক্যামেরার কোঅর্ডিনেশন। এখানে ক্যামেরা এমনভাবে সেট করা হয়েছে যাতে কালার টোন আর লাইটিং ঠিকভাবে ফুটে ওঠে। কিছু দৃশ্যে ওয়ার্ম টোন ব্যবহার করে একটা নস্টালজিক ফিল তৈরি করা হয়েছে, আবার কিছু দৃশ্যে কোল্ড টোন দিয়ে টেনশন বা ডার্ক মুড তৈরি করা হয়েছে। ক্যামেরা অ্যাঙ্গেলের ক্ষেত্রেও ভ্যারাইটি আছে। লো অ্যাঙ্গেল শট দিয়ে কিছু চরিত্রকে পাওয়ারফুল দেখানো হয়েছে, আবার হাই অ্যাঙ্গেল শট দিয়ে দুর্বলতা বোঝানো হয়েছে। এই জিনিসগুলো খুব সাবটলি করা হয়েছে, যেটা ভালো সিনেমাটোগ্রাফির লক্ষণ। আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে, কিছু দৃশ্যে ক্যামেরা ইচ্ছাকৃতভাবে একটু অদ্ভুত অ্যাঙ্গেলে রাখা হয়েছে। মানে, পুরো ফ্রেমটা একটু টিল্টেড বা অফ ব্যালান্সড। এটা সাধারণত ব্যবহার করা হয় যখন সিচুয়েশনটা অস্বাভাবিক বা আনসেটলিং। এই টেকনিকটা এখানে ভালোভাবে কাজে লেগেছে। ডেপথ অফ ফিল্ড ব্যবহারও বেশ ভালো। অনেক সময় ব্যাকগ্রাউন্ড ব্লার করে সামনে থাকা চরিত্রকে ফোকাসে রাখা হয়েছে, যেটা দর্শকের মনোযোগ ঠিক জায়গায় নিয়ে যায়। আবার কিছু দৃশ্যে সবকিছু ফোকাসে রেখে পুরো পরিবেশটা দেখানো হয়েছে। অ্যাকশন বা দ্রুত ঘটনার সময় ক্যামেরা কাট আর মুভমেন্ট দ্রুত হয়, যেটা এনার্জি বাড়ায়। কিন্তু একটা সমস্যা হলো, কিছু অ্যাকশন দৃশ্যে ক্যামেরা একটু বেশি মুভ করেছে, যার ফলে পরিষ্কারভাবে কি হচ্ছে সেটা বোঝা কঠিন হয়েছে। সিনেমাটোগ্রাফির আরেকটা শক্তি হল কনসিস্টেন্সি। পুরো সিরিজে একটা নির্দিষ্ট ভিজুয়াল স্টাইল বজায় রাখা হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এতে করে দর্শক একটা নির্দিষ্ট দুনিয়ার মধ্যে থাকে। তবে কিছু জায়গায় মনে হয়েছে, কিছু শট একটু বেশি স্টাইলিশ করার চেষ্টা করা হয়েছে, যেটা গল্পের সাথে পুরোপুরি মেলে না। মানে, দেখতে ভালো লাগলেও সেই মুহূর্তের সাথে পুরোপুরি কানেক্ট হয় না। নাইট সিনগুলোর সিনেমাটোগ্রাফি বেশ ভালো। লো লাইটে শ্যুট করেও ডিটেইলস ধরে রাখা হয়েছে। আলো ছায়ার খেলা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, যেটা ক্রাইম টোনের সাথে ভালো যায়। ডে লাইট সিনগুলোতেও একটা সফট লুক রাখা হয়েছে। খুব হার্শ বা ওভার এক্সপোজড মনে হয় না। এই ব্যালেন্সটা রাখা কঠিন, কিন্তু এখানে সেটা বেশ ভালোভাবে ম্যানেজ করা হয়েছে। সবশেষে যদি আমার পার্সোনাল মতামত বলি, এই সিরিজের ক্যামেরা ও সিনেমাটোগ্রাফি স্ট্রং, স্টাইলিশ এবং গল্পের সাথে কানেক্টেড। এটা শুধু সুন্দর শট নেওয়ার জন্য না, বরং স্টোরিটেলিংকে সাপোর্ট করার জন্য কাজ করেছে। তবে কিছু ছোটখাটো সমস্যা আছে, যেমন কিছু জায়গায় অতিরিক্ত মুভমেন্ট বা স্টাইলাইজেশন। কিন্তু এগুলো খুব বড় সমস্যা না। আমার মতে, এই সিনেমাটোগ্রাফি সিরিজটাকে একটা আলাদা ভিজুয়াল আইডেন্টিটি দিয়েছে, যেটা মনে রাখার মতো। কিক্যাপ 6 ফ্রেমিং, গানস এবং গুলাবস এর ফ্রেমিং নিয়ে কথা বলতে গেলে প্রথমেই বলতে হয়, এটা খুব সচেতনভাবে ডিজাইন করা হয়েছে। এখানে ফ্রেমিং শুধু সুন্দর দেখানোর জন্য না, বরং প্রতিটা ফ্রেমের ভিতরে একটা অর্থ, একটা অনুভূতি এবং একটা সাবটেক্সট রাখা হয়েছে। আমার পার্সোনাল অনুভূতি অনুযায়ী,
এই সিরিজের ফ্রেমিং অনেক সময় ডায়লগের থেকেও বেশি কথা বলে। প্রথমেই বলি, ফ্রেমের ব্যালেন্স। এখানে বেশিরভাগ দৃশ্যে ফ্রেম খুব সুন্দরভাবে ব্যালান্সড রাখা হয়েছে। চরিত্র, ব্যাকগ্রাউন্ড, অবজেক্ট, সবকিছু এমনভাবে সাজানো হয়েছে যাতে চোখে ভালো লাগে এবং দর্শকের ফোকাস ঠিক জায়গায় থাকে। তবে এই ব্যালেন্স সবসময় সিমেট্রিক্যাল না, অনেক সময় ইচ্ছাকৃতভাবে অসমান রাখা হয়েছে। এই অসমান বা অফ ব্যালেন্স ফ্রেমিংটা খুব ইন্টারেস্টিং। যখন কোনো চরিত্র মানসিকভাবে অস্থির বা পরিস্থিতি অস্বাভাবিক, তখন তাকে ফ্রেমের এক পাশে রাখা হয়েছে, আর বাকি অংশটা ফাঁকা রাখা হয়েছে। এতে করে একটা অস্বস্তি তৈরি হয়, যেটা সেই দৃশ্যের ইমোশনকে বাড়িয়ে দেয়। ফ্রেমিংয়ে নেগেটিভ স্পেসের ব্যবহার এখানে খুব শক্তিশালী। অনেক দৃশ্যে চরিত্রকে ছোট করে রেখে চারপাশে অনেক ফাঁকা জায়গা রাখা হয়েছে। এর মাধ্যমে বোঝানো হয়েছে চরিত্রের একাকিত্ব, অসহায়ত্ব বা ছোট হয়ে যাওয়া অবস্থান। আমার মতে, এই টেকনিকটা খুব ইফেক্টিভভাবে ব্যবহার করা হয়েছে। ডোরওয়ে, জানালা, গ্রিল, এই ধরনের এলিমেন্ট দিয়ে ফ্রেমের ভিতরে আবার নতুন ফ্রেম তৈরি করা হয়েছে। এটাকে বলে ফ্রেম উইদিন ফ্রেম। এই জিনিসটা এখানে বারবার দেখা যায়। এর ফলে চরিত্রকে যেন বন্দি বা আটকে পড়া মনে হয়। বিশেষ করে ক্রাইম বা টেন্স দৃশ্যে এটা খুব ভালোভাবে কাজ করেছে। ফ্রেমিংয়ের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হল লেয়ারিং। অনেক দৃশ্যে সামনে, মাঝখানে এবং পেছনে আলাদা আলাদা এলিমেন্ট রাখা হয়েছে। এতে করে ফ্রেমটা ডিপ লাগে, ফ্ল্যাট লাগে না। আর এই লেয়ারিংয়ের মাধ্যমে একসাথে একাধিক তথ্যও দেওয়া হয়েছে। যেমন, সামনে একজন চরিত্র কথা বলছে, আর পিছনে অন্য কেউ কিছু করছে, যেটা পরে গল্পে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই ধরনের ডিটেইলিং ফ্রেমিংকে অনেক সমৃদ্ধ করে। কিছু দৃশ্যে সিমেট্রিক্যাল ফ্রেমিংও ব্যবহার করা হয়েছে। মানে, ফ্রেমের দুই পাশ একদম সমান। এই ধরনের ফ্রেম সাধারণত ব্যবহার করা হয় যখন সবকিছু কন্ট্রোল বা অর্ডার দেখাতে হয়। এখানে সেই জায়গাগুলোতে এই টেকনিক ভালোভাবে ব্যবহার হয়েছে। ক্লোজ আপ ফ্রেমিংয়ের ক্ষেত্রেও বেশ বৈচিত্র্য আছে। সব ক্লোজ আপ একই রকম না। কখনো টাইট ক্লোজ আপ, কখনো মিড ক্লোজ আপ, পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন করা হয়েছে। এতে করে একঘেয়েমি আসে না। ফ্রেমিংয়ে হাইট বা লেভেলের ব্যবহারও ইন্টারেস্টিং। অনেক সময় ক্যামেরা নিচ থেকে বা উপরে থেকে ফ্রেম করা হয়েছে, যেটা চরিত্রের পাওয়ার বা দুর্বলতা বোঝাতে সাহায্য করে। তবে এটা খুব ওভারডোন না, সাবটলি ব্যবহার করা হয়েছে। আমার কাছে যেটা বিশেষভাবে নজরে পড়েছে, কিছু দৃশ্যে চরিত্রকে আংশিকভাবে ফ্রেমের বাইরে রাখা হয়েছে। মানে, পুরো মুখ বা শরীর দেখা যায় না। এটা একটা রহস্য বা অসম্পূর্ণতার ফিল তৈরি করে, যেটা গল্পের সাথে মিলে যায়। গ্রুপ দৃশ্যে ফ্রেমিং বেশ ডাইনামিক। অনেক চরিত্র একসাথে থাকলেও, তাদের এমনভাবে রাখা হয়েছে যাতে প্রত্যেকের রোল বোঝা যায়। কেউ সামনে, কেউ পেছনে, কেউ ছায়ায়, এইভাবে লেয়ার তৈরি করা হয়েছে। তবে কিছু নেগেটিভ দিকও আছে। কিছু জায়গায় ফ্রেমিং একটু বেশি স্টাইলিশ করার চেষ্টা করা হয়েছে, যেটা স্বাভাবিকতা নষ্ট করেছে। মানে, দেখতে সুন্দর হলেও, সেই মুহূর্তের সাথে পুরোপুরি খাপ খায় না। আরেকটা সমস্যা হলো, কিছু দৃশ্যে অতিরিক্ত নেগেটিভ স্পেস ব্যবহার করা হয়েছে। এতে করে দৃশ্যটা একটু স্লো বা খালি খালি লাগে। সব জায়গায় এই টেকনিক কাজ করে না। ফ্রেমিংয়ের মাধ্যমে সিম্বলিজমও দেখানো হয়েছে। যেমন, একটা চরিত্রকে বারবার একই ধরনের ফ্রেমে দেখানো, যেটা তার মানসিক অবস্থার রিপিটেশন বোঝায়। এই ধরনের ভিজুয়াল মোটিভ খুব সূক্ষ্মভাবে ব্যবহার করা হয়েছে। লাইটিংয়ের সাথে ফ্রেমিংয়ের সমন্বয়ও ভালো। আলো ছায়ার সাহায্যে ফ্রেমের নির্দিষ্ট অংশ হাইলাইট করা হয়েছে, আর কিছু অংশ ডার্ক রাখা হয়েছে, যেটা ফোকাস তৈরি করে। সবশেষে আমার পার্সোনাল মতামত, এই সিরিজের ফ্রেমিং খুব চিন্তাভাবনা করে করা হয়েছে। এটা শুধু ভালো লাগা জন্য না, বরং গল্প বলার একটা শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করেছে। পারফেক্ট না হলেও, এর মধ্যে একটা আর্টিস্টিক টাচ আছে, যেটা সিরিজটাকে অন্যদের থেকে আলাদা করে। যারা ভিজুয়াল ডিটেইল খেয়াল করে, তাদের জন্য এই ফ্রেমিং অনেক কিছু অফার করে। কিক্যাপ 7 শর্ট কম্পোজিশন, গানস এবং গুলাবস এর শর্ট কম্পোজিশন নিয়ে আলোচনা করলে প্রথমেই একটা বিষয় স্পষ্ট হয়, এখানে প্রতিটা শট খুব সচেতনভাবে ডিজাইন করা। এটা এমন না যে ক্যামেরা যেখানে সেখানে রেখে শ্যুট করা হয়েছে। বরং প্রতিটা শটের ভিতরে কি থাকবে, কি থাকবে না, কোথায় ফোকাস যাবে, সবকিছু পরিকল্পিত। আমার ব্যক্তিগত অনুভূতি অনুযায়ী, এই সিরিজের শর্ট কম্পোজিশন অনেক সময় স্টোরিটেলিংকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। প্রথমেই বলি, রুল অফ থার্ডসের ব্যবহার। অনেক শটে চরিত্রকে একদম মাঝখানে না রেখে ফ্রেমের একপাশে রাখা হয়েছে।
এতে করে ফ্রেমটা বেশি ন্যাচারাল লাগে এবং অন্য পাশে থাকা অবজেক্ট বা ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে গল্পের অতিরিক্ত তথ্য দেওয়া যায়। এই টেকনিক এখানে খুব নিয়মিতভাবে ব্যবহার করা হয়েছে। লিডিং লাইনের ব্যবহারও এখানে খুব ইন্টারেস্টিং। রাস্তা, করিডোর, জানালার গ্রিল, এই ধরনের এলিমেন্ট ব্যবহার করে চোখকে একটা নির্দিষ্ট দিকে নিয়ে যাওয়া হয়েছে। ফলে দর্শক না চাইলেও ফোকাস ঠিক জায়গায় চলে যায়। আমার মতে, এই ধরনের ভিজুয়াল গাইডেন্স খুব সার্টলি করা হয়েছে। ডেপথ ক্রিয়েশন শট কম্পোজিশনের একটা বড় দিক, এবং এখানে সেটা খুব ভালোভাবে করা হয়েছে। শুধু সামনে একটা চরিত্র রাখলেই শেষ না, বরং সামনে, মাঝখানে, আর পেছনে আলাদা আলাদা এলিমেন্ট রেখে একটা 3 ডাইমেনশনাল ফিল তৈরি করা হয়েছে। এতে করে শটগুলো অনেক বেশি লাইভ এবং ডাইনামিক মনে হয়। অনেক দৃশ্যে ফোরগ্রাউন্ড অবজেক্ট ব্যবহার করা হয়েছে, যেমন দরজা, দেয়াল, কোনো বস্তু, যার আড়াল দিয়ে চরিত্রকে দেখানো হয়েছে। এতে করে একটা ভয়ারিস্টিক ফিল আসে, যেন দর্শক লুকিয়ে কিছু দেখছে। ক্রাইম বা সাসপেন্স দৃশ্যে এই টেকনিকটা খুব ভালো কাজ করেছে। শর্ট কম্পোজিশনের মধ্যে ব্যালেন্স এবং ওয়েট ডিস্ট্রিবিউশন খুব গুরুত্বপূর্ণ। এখানে সেটা বেশিরভাগ সময়ই ভালোভাবে মেইনটেইন করা হয়েছে। ফ্রেমের এক পাশ ভারী হলে অন্য পাশে কিছু না কিছু রাখা হয়েছে, যাতে ফ্রেমটা চোখে অস্বস্তিকর না লাগে। তবে কিছু কিছু দৃশ্যে ইচ্ছাকৃতভাবে এই ব্যালেন্স ভেঙে দেওয়া হয়েছে, যেটা সেই মুহূর্তের টেনশন বাড়ায়। কালার আর অবজেক্ট প্লেসমেন্টের মধ্যেও একটা সম্পর্ক রাখা হয়েছে। যেমন, কোনো নির্দিষ্ট রঙের অবজেক্টকে এমন জায়গায় রাখা হয়েছে যাতে সেটা চোখে পড়ে এবং সেই চরিত্র বা পরিস্থিতির সাথে একটা কানেকশন তৈরি করে। এই জিনিসগুলো খুব সাবটল, কিন্তু ইফেক্টিভ। মোশন কম্পোজিশনও এখানে গুরুত্বপূর্ণ। শুধু স্ট্যাটিক ফ্রেম না, চরিত্র বা ক্যামেরার মুভমেন্টের মধ্যেও কম্পোজিশন বজায় রাখা হয়েছে। একজন চরিত্র ফ্রেমের একদিক থেকে অন্যদিকে গেলে, সেই অনুযায়ী ফ্রেমের ব্যালেন্স চেঞ্জ হয়, এবং সেটা খুব স্মুথলি করা হয়েছে। গ্রুপ শটে কম্পোজিশন আরও চ্যালেঞ্জিং হয়, আর এখানে সেটা বেশ ভালোভাবে হ্যান্ডেল করা হয়েছে। একাধিক চরিত্র থাকলেও, তাদের এমনভাবে রাখা হয়েছে যাতে কে গুরুত্বপূর্ণ, কে সাপোর্টিং, এটা বোঝা যায়। কেউ সামনে, কেউ পেছনে, কেউ লাইটে, কেউ ছায়ায়, এইভাবে ভিজুয়াল হায়ারার্কি তৈরি করা হয়েছে। সিমেট্রি এবং অ্যাসিমেট্রির মিশ্রণও এখানে দেখা যায়। কিছু শট একদম সিমেট্রিক্যাল, যেটা অর্ডার এবং কন্ট্রোল বোঝায়। আবার কিছু শট পুরোপুরি অ্যাসিমেট্রিক্যাল, যেটা বিশৃঙ্খলা বা অস্থিরতা বোঝায়। এই কনট্রাস্টটা খুব সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে। ক্লোজ আপ শট কম্পোজিশনেও ভ্যারাইটি আছে। সব সময় পুরো মুখ না দেখিয়ে, কখনো শুধু চোখ, কখনো মুখের একটা অংশ, এইভাবে ফোকাস করা হয়েছে। এতে করে ইমোশন আরও ইন্টেন্স হয়। নেগেটিভ স্পেস শট কম্পোজিশনের একটা গুরুত্বপূর্ণ অংশ, এবং এখানে সেটা বারবার ব্যবহার হয়েছে। চরিত্রকে ছোট করে রেখে চারপাশে ফাঁকা জায়গা রাখলে একটা একাকিত্ব বা চাপের অনুভূতি তৈরি হয়। তবে আমার মতে, কিছু জায়গায় এটা একটু বেশি ব্যবহার হয়েছে। শর্ট কম্পোজিশনের মাধ্যমে গল্পের সাবটেক্সটও দেখানো হয়েছে। যেমন, দুই চরিত্রের মাঝে দূরত্ব রেখে তাদের সম্পর্কের দূরত্ব বোঝানো, বা কোনো অবজেক্টকে মাঝখানে রেখে বাধা দেখানো। এই ধরনের ভিজুয়াল স্টোরিটেলিং খুব ইমপ্রেসিভ। তবে কিছু নেগেটিভ দিকও আছে। কিছু শটে মনে হয়েছে, অতিরিক্ত স্টাইলিশ হওয়ার চেষ্টা করা হয়েছে। মানে, শটটা দেখতে খুব সুন্দর, কিন্তু গল্পের সাথে পুরোপুরি মানানসই না। এটা একটু কম হলে ভালো হতো। আরেকটা সমস্যা হলো, কিছু অ্যাকশন দৃশ্যে কম্পোজিশন একটু কনফিউজিং হয়ে গেছে। ক্যামেরা মুভমেন্ট আর দ্রুত কাটের কারণে ঠিকমতো বোঝা যায় না কে কোথায় আছে। লাইটিংয়ের সাথে শট কম্পোজিশনের সমন্বয় বেশ ভালো। আলো কোথায় পড়বে, ছায়া কোথায় থাকবে, এই জিনিসগুলো মাথায় রেখে কম্পোজিশন করা হয়েছে। এতে করে ফ্রেম আরও ড্রামাটিক হয়েছে। সবশেষে আমার পার্সোনাল মতামত, এই সিরিজের শট কম্পোজিশন খুবই শক্তিশালী এবং চিন্তাভাবনা করে করা। এটা শুধু ভিজুয়াল সৌন্দর্যের জন্য না, বরং স্টোরিটেলিংয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ। পারফেক্ট না হলেও, এর মধ্যে একটা আর্টিস্টিক এবং টেকনিক্যাল ব্যালেন্স আছে, যেটা সিরিজটাকে ভিজুয়ালি রিচ করে তোলে। যারা ডিটেইলস খেয়াল করে, তারা এই শর্ট কম্পোজিশন থেকে অনেক কিছু শিখতে পারবে। কিক্যাপ আর্ট কালার গ্রেডিং, গানস এবং গুলাবস এর কালার গ্রেডিং নিয়ে কথা বলতে গেলে প্রথমেই একটা জিনিস পরিষ্কার, এটা একদম জেনেরিক বা সেফ কালার টোন না। এখানে কালারকে শুধু সুন্দর দেখানোর জন্য ব্যবহার করা হয়নি, বরং প্রতিটা দৃশ্যের মুড, সময়, আর চরিত্রের মানসিক অবস্থাকে তুলে ধরার জন্য ব্যবহার করা হয়েছে। আমার ব্যক্তিগত অনুভূতি অনুযায়ী,
এই সিরিজের কালার গ্রেডিং তার ভিজুয়াল আইডেন্টিটির একটা বড় অংশ। প্রথমেই টোন নিয়ে বলি, পুরো সিরিজে একটা ওয়ার্ম এবং সামান্য ডেস্যাচুরেটেড টোন দেখা যায়। মানে, রঙগুলো খুব বেশি উজ্জ্বল না, আবার পুরোপুরি ফেডেডও না। এই ব্যালেন্সটা ছোট শহরের একটা ডাস্টি, বাস্তব ফিল তৈরি করে, যেটা গল্পের সাথে খুব ভালোভাবে মানিয়ে গেছে। কিছু দৃশ্যে ইয়েলো অরেঞ্জ টিন্ট বেশি ব্যবহার করা হয়েছে, যেটা একটা নস্টালজিক এবং সামান্য রেট্রো ফিল দেয়। আমার মতে, এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে যাতে সিরিজটার একটা আলাদা সময়ের অনুভূতি তৈরি হয়, যদিও সেটিং পুরোপুরি পুরনো না। অন্যদিকে, ক্রাইম বা টেন্স দৃশ্যগুলোতে কালার টোন একটু কোল্ড হয়ে যায়। ব্লু বা গ্রিনিশ টিন্ট ব্যবহার করে একটা ডার্ক এবং অস্বস্তিকর মুড তৈরি করা হয়েছে। এই টোনাল শিফট খুব স্মুথভাবে করা হয়েছে, যেটা কালার গ্রেডিংয়ের শক্তি। কালার কন্ট্রাস্টের ব্যবহারও এখানে গুরুত্বপূর্ণ। কিছু দৃশ্যে ব্যাকগ্রাউন্ড একটু মিউটেড রাখা হয়েছে, আর চরিত্রের পোশাক বা কোনো অবজেক্টকে একটু উজ্জ্বল রাখা হয়েছে, যাতে চোখ স্বাভাবিকভাবেই সেই দিকে যায়। এই ধরনের কালার গাইডেন্স খুব ইফেক্টিভ। আমার কাছে খুব ভালো লেগেছে, কালার দিয়ে ক্যারেক্টার আলাদা করা হয়েছে। কিছু চরিত্রের সাথে নির্দিষ্ট ধরনের কালার প্যালেট বারবার ব্যবহার করা হয়েছে। ফলে দর্শক অবচেতনভাবে সেই কালারের সাথে সেই চরিত্রকে কানেক্ট করতে পারে। ডে লাইট দৃশ্যগুলোতে কালার গ্রেডিং বেশ সফট রাখা হয়েছে। খুব বেশি শার্প বা হার্শ কালার নেই। এতে করে চোখে আরাম লাগে এবং দৃশ্যগুলো ন্যাচারাল মনে হয়। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ অতিরিক্ত গ্রেডিং করলে অনেক সময় আর্টিফিশিয়াল লাগে। নাইট দৃশ্যগুলোতে কালার গ্রেডিং একটু বেশি স্টাইলাইজড। এখানে লো লাইটের সাথে কন্ট্রাস্ট বাড়ানো হয়েছে এবং কিছু জায়গায় কালার টেম্পারেচার পরিবর্তন করে একটা ড্রামাটিক ফিল আনা হয়েছে। তবে আমার মতে, কিছু কিছু নাইট সিনে ডিটেইল একটু কমে গেছে, যেটা আরও ভালো করা যেত। কালার গ্রেডিংয়ের আরেকটা শক্তি হল কনসিস্টেন্সি। পুরো সিরিজ জুড়ে একটা নির্দিষ্ট কালার আইডেন্টিটি বজায় রাখা হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এতে করে সিরিজটার একটা ইউনিফাইড লুক তৈরি হয়। ফ্ল্যাশব্যাক বা আলাদা টাইমলাইন বোঝানোর জন্যও কালার ব্যবহার করা হয়েছে। কিছু দৃশ্যে আলাদা টোন দিয়ে বোঝানো হয়েছে যে এটা বর্তমান না, অন্য সময়ের ঘটনা। এই জিনিসটা খুব সাবটল, কিন্তু কার্যকর। আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে, কিছু দৃশ্যে কালার ইচ্ছাকৃতভাবে একটু ওভার বা আন্ডার করা হয়েছে, যাতে সেই দৃশ্যটা বাস্তবের চেয়ে একটু আলাদা বা অদ্ভুত লাগে। এটা বিশেষ করে কমেডি বা অফবিট মুহূর্তে ব্যবহার হয়েছে। তবে কিছু নেগেটিভ দিকও আছে। কিছু দৃশ্যে মনে হয়েছে, কালার গ্রেডিং একটু বেশি স্টাইলাইজড হয়ে গেছে, যার ফলে বাস্তবতার ফিল কমে গেছে। মানে, দেখতে ভালো লাগলেও, গল্পের সাথে পুরোপুরি মিশে যায় না। আরেকটা বিষয় হলো, কিছু শটে কালার টোন সামান্য ইনকনসিস্টেন্ট মনে হয়েছে। একই ধরনের দৃশ্যে টোন একটু এদিক ওদিক হয়েছে, যেটা খুব খেয়াল করলে ধরা পড়ে। কালার আর লাইটিংয়ের সমন্বয় বেশ ভালো। আলো যেখানে পড়ছে, সেই অনুযায়ী কালার টোন অ্যাডজাস্ট করা হয়েছে। এতে করে দৃশ্যগুলো আরও বাস্তব এবং ড্রামাটিক হয়েছে। সিনেমাটোগ্রাফির সাথে কালার গ্রেডিংয়ের মিলও খুব ভালো। ক্যামেরা যেভাবে শট নিয়েছে, সেই অনুযায়ী কালার সেট করা হয়েছে, যেটা পুরো ভিজুয়ালকে একসাথে বেঁধে রাখে। সবশেষে যদি আমার পার্সোনাল মতামত বলি, এই সিরিজের কালার গ্রেডিং খুবই স্ট্রং এবং স্টাইলিশ। এটা শুধু সুন্দর দেখানোর জন্য না, বরং গল্পের মুড এবং টোন তৈরি করার জন্য কাজ করেছে। পারফেক্ট না হলেও, এর মধ্যে একটা স্পষ্ট আইডেন্টিটি আছে, যেটা সিরিজটাকে আলাদা করে। যারা ভিজুয়াল ডিটেইলস ভালোবাসে, তাদের জন্য এই কালার গ্রেডিং একটা বড় প্লাস পয়েন্ট। কিক্যাপ নয় লাইটিং, গানস এবং গুলাবস এর লাইটিং নিয়ে আলোচনা করলে প্রথমেই যে বিষয়টা পরিষ্কার হয়, সেটা হলো, এখানে লাইট শুধু দৃশ্যকে আলোকিত করার জন্য ব্যবহার করা হয়নি, বরং এটা পুরো স্টোরিটেলিংয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করেছে। আমার ব্যক্তিগত অনুভূতি অনুযায়ী, এই সিরিজের লাইটিং অনেক জায়গায় ইমোশন, টেনশন এবং ক্যারেক্টারের মানসিক অবস্থা প্রকাশ করতে অসাধারণ ভূমিকা রেখেছে। প্রথমেই বলি, ন্যাচারাল লাইটিং ফিল। এই সিরিজে অনেক দৃশ্যে এমনভাবে আলো ব্যবহার করা হয়েছে যাতে মনে হয় পুরোটা প্রাকৃতিক আলোতেই শ্যুট করা হয়েছে। জানালা দিয়ে আসা আলো, রাস্তায় ল্যাম্পপোস্টের আলো, এইসব সোর্সকে খুব বাস্তবভাবে ব্যবহার করা হয়েছে। এতে করে দৃশ্যগুলো আর্টিফিশিয়াল না লেগে খুব ন্যাচারাল মনে হয়। লোকি লাইটিংয়ের ব্যবহার এখানে খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে ক্রাইম বা টেন্স দৃশ্যে আলো কম রাখা হয়েছে, আর ছায়াকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এতে করে একটা ডার্ক, মিস্টেরিয়াস ফিল তৈরি হয়। আমার মতে, এই লোকি লাইটিং সিরিজের টোনের সাথে খুব ভালোভাবে মিলে গেছে।
ছায়ার ব্যবহার শ্যাডো প্লে এই সিরিজের অন্যতম শক্তি। অনেক সময় চরিত্রের পুরো মুখ না দেখিয়ে শুধু অর্ধেক আলোকিত রাখা হয়েছে, বাকি অংশ ছায়ায় ঢেকে রাখা হয়েছে। এর মাধ্যমে বোঝানো হয়েছে চরিত্রের দ্বৈততা বা লুকানো দিক। এই ধরনের ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ খুব ইফেক্টিভ। হাইকি লাইটিং খুব কম ব্যবহার করা হয়েছে, আর যেখানে ব্যবহার হয়েছে, সেখানে একটা আলাদা মুড তৈরি করেছে। যেমন, কিছু হালকা বা কমেডি দৃশ্যে আলো একটু বেশি উজ্জ্বল রাখা হয়েছে, যাতে টোনটা লাইট লাগে। আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে, লাইটিং দিয়ে স্পেস ডিফাইন করা হয়েছে। মানে, একটা ঘরের কোন অংশে আলো থাকবে আর কোন অংশে অন্ধকার থাকবে, এটা খুব সচেতনভাবে ঠিক করা হয়েছে। এতে করে ফ্রেমের ভিতরে একটা ডেপথ তৈরি হয়েছে। ব্যাকলাইটের ব্যবহারও বেশ ভালো। কিছু দৃশ্যে চরিত্রের পেছনে থেকে আলো দেওয়া হয়েছে, যার ফলে একটা সিলুয়েট তৈরি হয়েছে। এটা অনেক সময় চরিত্রকে রহস্যময় করে তোলে, আবার কখনো নাটকীয় ইম্প্যাক্ট বাড়ায়। কালার লাইটিংয়ের ব্যবহারও নজরকাড়া। কিছু দৃশ্যে আলোর রং পরিবর্তন করে মুড সেট করা হয়েছে, যেমন লাল বা নীল আলো দিয়ে টেনশন বা বিপদের ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে এটা খুব বেশি ওভারডোন না, বরং সীমিতভাবে ব্যবহার করা হয়েছে। লাইটিংয়ের মাধ্যমে টাইম অফ ডে বোঝানো খুব ভালোভাবে করা হয়েছে। সকাল, দুপুর, রাত, প্রতিটা সময়ের জন্য আলাদা আলাদা লাইটিং স্টাইল রাখা হয়েছে। এতে করে দৃশ্যগুলো আরও বাস্তব মনে হয়। আমার মতে, ইন্টেরিয়র দৃশ্যগুলোর লাইটিং বিশেষভাবে ভালো। ছোট ঘর, কম আলো, এই ধরনের সেটআপে খুব সুন্দরভাবে লাইট বসানো হয়েছে। আলো ছায়ার খেলা ফ্রেমকে অনেক বেশি ডাইনামিক করেছে। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো লাইটিং আর ক্যামেরার সমন্বয়। ক্যামেরা যেভাবে শট নিয়েছে, সেই অনুযায়ী লাইট সেট করা হয়েছে। ফলে কোথাও অতিরিক্ত আলো বা অপ্রয়োজনীয় শ্যাডো চোখে পড়ে না। তবে কিছু নেগেটিভ দিকও আছে। কিছু দৃশ্যে লাইটিং একটু বেশি ডার্ক হয়ে গেছে, যার ফলে ডিটেইল ঠিকমতো বোঝা যায় না। বিশেষ করে নাইট সিনে এই সমস্যা একটু বেশি দেখা যায়। আরেকটা বিষয় হলো, কিছু জায়গায় লাইটিং একটু বেশি স্টাইলাইজড মনে হয়েছে। মানে, বাস্তবের চেয়ে একটু বেশি ড্রামাটিক করার চেষ্টা করা হয়েছে, যেটা সবসময় কাজ করেনি। কিছু দৃশ্যে লাইট সোর্স দৃশ্যের ভিতরে দেখা যায়, যেমন বাল্ব, ল্যাম্প, এবং সেই অনুযায়ী আলো পড়ছে। এটাকে বলে প্র্যাকটিক্যাল লাইটিং। এই জিনিসটা এখানে ভালোভাবে ব্যবহার করা হয়েছে, যেটা দৃশ্যকে আরও বাস্তব করে তোলে। আউটডোর দৃশ্যগুলোতেও লাইটিং ভালোভাবে কন্ট্রোল করা হয়েছে। সূর্যের আলোকে ব্যবহার করে সফট শ্যাডো তৈরি করা হয়েছে, যেটা চোখে আরামদায়ক। লাইটিংয়ের মাধ্যমে ইমোশনাল টোনও তৈরি করা হয়েছে। কোনো দুঃখের দৃশ্যে আলো কম, কোনো সুখের দৃশ্যে আলো একটু বেশি, এই ধরনের সাবটল পরিবর্তন খুব সুন্দরভাবে করা হয়েছে। সবশেষে আমার পার্সোনাল মতামত, এই সিরিজের লাইটিং খুবই চিন্তাভাবনা করে করা হয়েছে। এটা শুধু ভিজুয়াল সুন্দর করার জন্য না, বরং গল্পের অংশ হিসেবে কাজ করেছে। পারফেক্ট না হলেও, এর মধ্যে একটা শক্তিশালী আইডেন্টিটি আছে, যেটা পুরো সিরিজের মুড সেট করে দেয়। যারা সিনেমাটিক ডিটেইলস খেয়াল করে, তাদের জন্য এই লাইটিং অনেক কিছু শেখার মতো। 1-0 এডিটিং। গানস এবং গুলাবস এর এডিটিং নিয়ে কথা বলতে গেলে প্রথমেই একটা বিষয় স্পষ্ট, এটা একদম ফাস্ট কাট কমার্শিয়াল স্টাইল না, আবার পুরোপুরি স্লো আর্ট হাউস স্টাইলও না। বরং এখানে এডিটিং এমনভাবে করা হয়েছে যাতে গল্পের টোন, ক্যারেক্টার ডেভেলপমেন্ট এবং সিচুয়েশনের ইম্প্যাক্ট, এই তিনটা জিনিস ব্যালেন্স থাকে। আমার ব্যক্তিগত অনুভূতি অনুযায়ী, এই সিরিজের এডিটিং অনেক জায়গায় খুব স্মার্ট, আবার কিছু জায়গায় একটু আনইভেন। প্রথমেই পেসিং নিয়ে বলি, এডিটিংয়ের মাধ্যমে পুরো সিরিজের গতি কন্ট্রোল করা হয়েছে। কিছু দৃশ্যে কাট খুব কম, মানে লং টেক বা লম্বা শট রাখা হয়েছে, যাতে দর্শক সেই মুহূর্তটা পুরোপুরি অনুভব করতে পারে। আবার কিছু দৃশ্যে দ্রুত কাট ব্যবহার করা হয়েছে, যাতে টেনশন বা এনার্জি বাড়ে। এই ভ্যারিয়েশনটা ভালো, কিন্তু আমার মতে সব জায়গায় পারফেক্ট না। কিছু জায়গায় মনে হয়েছে, দৃশ্যটা একটু বেশি লম্বা হয়ে গেছে। মানে, এডিটিং দিয়ে একটু টাইট করলে ভালো হতো। বিশেষ করে কিছু সাবপ্লটের দৃশ্য অপ্রয়োজনীয়ভাবে টেনে নেওয়া হয়েছে। মাল্টিপল স্টোরিলাইন হ্যান্ডেল করার ক্ষেত্রে এডিটিং খুব গুরুত্বপূর্ণ, আর এখানে সেটা বেশ ভালোভাবে করা হয়েছে। এক একটা ট্র্যাক থেকে অন্য ট্র্যাকে যাওয়ার সময় কাটগুলো বেশিরভাগ ক্ষেত্রেই স্মুথ। হঠাৎ করে জাম্প মনে হয় না। ট্রানজিশনগুলোর কথাও বলতে হয়, এখানে খুব বেশি স্টাইলিশ বা জোর করে দেওয়া ট্রানজিশন নেই। বেশিরভাগ সময় সিম্পল কাট বা ফেড ব্যবহার করা হয়েছে। আমার মতে, এটা ভালো সিদ্ধান্ত, কারণ এতে গল্পের ফ্লো ন্যাচারাল থাকে।
কিছু দৃশ্যে ম্যাচ কাট বা থিম্যাটিক কাট ব্যবহার করা হয়েছে, যেখানে এক দৃশ্যের কোনো অ্যাকশন বা ভিজুয়াল পরের দৃশ্যে কানেক্ট করে। এই ধরনের এডিটিং খুব স্মার্ট এবং সিনেম্যাটিক ফিল দেয়। এডিটিংয়ের মাধ্যমে কমেডির টাইমিংও তৈরি করা হয়েছে। কিছু জায়গায় ঠিক সময়ে কাট দেওয়ার কারণে কমেডি কাজ করেছে। তবে সত্যি বলতে, সব জায়গায় এটা সমানভাবে কাজ করেনি। কিছু কমেডি মুহূর্তে কাট একটু দেরিতে বা আগে হয়েছে, যেটা ইম্প্যাক্ট কমিয়ে দিয়েছে। অ্যাকশন দৃশ্যগুলোর এডিটিং একটু মিক্সড। কিছু দৃশ্যে খুব ভালোভাবে কাট করে এনার্জি বাড়ানো হয়েছে। কিন্তু কিছু জায়গায় দ্রুত কাটের কারণে ক্ল্যারিটি কমে গেছে, মানে কে কোথায় আছে বা কি হচ্ছে সেটা বুঝতে একটু সমস্যা হয়েছে। কন্টিনিউটি মেইনটেইন করার ক্ষেত্রে এডিটিং বেশ ভালো। খুব বড় কোনো জাম্প বা মিসম্যাচ চোখে পড়ে না। দৃশ্যগুলো লজিক্যালি একটার পর একটা এগোয়। সাউন্ড আর ভিজুয়ালের সিঙ্কও বেশ ভালো। কোনো ডায়লগও বা অ্যাকশন অফ সিঙ্ক মনে হয় না। ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে কাটগুলো অনেক জায়গায় সুন্দরভাবে মিলে গেছে, যেটা ইম্প্যাক্ট বাড়ায়। এডিটিংয়ের মাধ্যমে টেনশন বিল্ড আপ করার চেষ্টা করা হয়েছে। কিছু দৃশ্যে কাট ধীরে ধীরে কমিয়ে এনে একটা অপেক্ষার অনুভূতি তৈরি করা হয়েছে। আবার ক্লাইম্যাক্সের দিকে কাট দ্রুত করে সেই টেনশন রিলিজ করা হয়েছে। আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে, কিছু দৃশ্যে ইচ্ছাকৃতভাবে স্লো পেস রাখা হয়েছে, যাতে দর্শক অস্বস্তি অনুভব করে। এই ধরনের এডিটিং সবসময় কাজ না করলেও, এখানে কিছু জায়গায় ভালো কাজ করেছে। তবে একটা বড় সমস্যা হলো, মাঝামাঝি অংশে এডিটিং একটু লুজ লাগে। মানে, দৃশ্যগুলো একটু বেশি লম্বা, কাট কম, যার ফলে পেসিং স্লো হয়ে যায়। এটা যদি একটু টাইট করা যেত, তাহলে সিরিজটা আরও এঙ্গেজিং হতো। ক্লাইম্যাক্স অংশে এডিটিং আবার টাইট হয়ে যায়। দ্রুত কাট, দ্রুত ট্রানজিশন, সবকিছু মিলিয়ে একটা এনার্জি তৈরি করা হয়েছে। তবে আমার মতে, একটু বেশি কন্ট্রোল থাকলে ইম্প্যাক্ট আরও বাড়ত। এডিটিংয়ের আরেকটা ভালো দিক হলো, অপ্রয়োজনীয় দৃশ্য খুব বেশি রাখা হয়নি। যদিও কিছু দৃশ্য লম্বা, কিন্তু পুরোপুরি অপ্রয়োজনীয় মনে হয় না। রিদমের দিক থেকে এডিটিং কখনো খুব ভালো, কখনো একটু আনইভেন। এই ওঠানামাটাই সিরিজের একটা বৈশিষ্ট্য, কিন্তু একই সাথে একটা দুর্বলতাও। সবশেষে আমার পার্সোনাল মতামত, এই সিরিজের এডিটিং স্মার্ট, কিন্তু পুরোপুরি কনসিস্টেন্ট না। কিছু জায়গায় অসাধারণ, কিছু জায়গায় একটু ঢিলা। পারফেক্ট না হলেও, এটা গল্পকে এগিয়ে নিয়ে যেতে এবং টোন সেট করতে বড় ভূমিকা রেখেছে। যদি একটু বেশি টাইট এবং ব্যালান্সড হতো, তাহলে এটা আরও শক্তিশালী হয়ে উঠত। এক ব্যাকগ্রাউন্ড মিউজিক, গানস এবং গুলাবস এর ব্যাকগ্রাউন্ড মিউজিক এমন একটি জিনিস, যেটা পুরো সিরিজের মুড, টোন এবং অনুভূতির ওপর বিশাল প্রভাব ফেলে। আমার ব্যক্তিগত অনুভূতি অনুযায়ী, এই সিরিজের ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ইউনিক, কারণ এটা শুধু দৃশ্যের সাথে মানিয়ে চলে না, এটা দৃশ্যকে নতুন একটা স্তরে নিয়ে যায়। প্রথমেই যেটা চোখে পড়ে, এই সিরিজে মিউজিক কখনোই ওভারপাওয়ারিং না। মানে, এমন না যে মিউজিক এত জোরে বা এত নাটকীয় যে ডায়লগও বা অভিনয়কে ঢেকে দেয়। বরং এটা খুব কন্ট্রোলড এবং ব্যালান্সড। অনেক জায়গায় মিউজিক একদম মিনিমাল রাখা হয়েছে। এই মিনিমাল অ্যাপ্রোচটা আমার কাছে খুব ইফেক্টিভ লেগেছে, কারণ এতে দৃশ্যের ন্যাচারাল ফিলটা বজায় থাকে। যখন কোনো টেনশন বা ইমোশনাল মুহূর্ত আসে, তখনই মিউজিক একটু করে বাড়ে, যেটা ইম্প্যাক্ট তৈরি করে। এই সিরিজের একটা বড় শক্তি হলো, এর মিউজিক্যাল আইডেন্টিটি। মানে, কিছু নির্দিষ্ট সাউন্ড, কিছু নির্দিষ্ট টোন বারবার ফিরে আসে, যেগুলো শুনলেই মনে হয়, এইটা, গানস এবং গুলাবস এরই অংশ। বিশেষ করে রেট্রো ফিল দেওয়ার জন্য যেসব মিউজিক ব্যবহার করা হয়েছে, সেগুলো অসাধারণভাবে কাজ করেছে। পুরনো দিনের ভাইব, একটু গ্রিটি টোন, এই সবকিছু মিউজিকের মাধ্যমে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। কিছু দৃশ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক একদম কন্ট্রাস্ট তৈরি করে। যেমন, গুরুতর বা ডার্ক দৃশ্যে হালকা বা অদ্ভুত মিউজিক দেওয়া হয়েছে। এই কন্ট্রাস্ট অনেক সময় দৃশ্যকে আরও ইন্টারেস্টিং করে তোলে। কমেডি দৃশ্যগুলোর ক্ষেত্রেও মিউজিকের ভূমিকা গুরুত্বপূর্ণ। কিছু জায়গায় ছোট ছোট সাউন্ড বা মিউজিক্যাল বিট ব্যবহার করে কমেডির টাইমিং বাড়ানো হয়েছে। তবে সব জায়গায় এটা সমানভাবে কাজ করেনি, কিছু দৃশ্যে মিউজিক থাকলেও কমেডির ইম্প্যাক্ট পুরোপুরি আসেনি। অ্যাকশন দৃশ্যগুলোতে মিউজিকের ব্যবহার মিক্সড। কিছু জায়গায় খুব ভালোভাবে এনার্জি তৈরি করা হয়েছে, বিট, রিদম সবকিছু মিলিয়ে একটা উত্তেজনা তৈরি হয়। আবার কিছু জায়গায় মনে হয়েছে, মিউজিক একটু কম ইম্প্যাক্টফুল হতে পারত। ইমোশনাল দৃশ্যগুলোতে মিউজিক বেশ সংযত। খুব বেশি মেলোড্রামাটিক না হয়ে, হালকা সুরে আবেগটা ফুটিয়ে তোলা হয়েছে। আমার মতে, এই অ্যাপ্রোচটা ভালো,
কারণ এতে দৃশ্যটা বেশি রিয়াল লাগে। একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সাইলেন্সের ব্যবহার। অনেক সময় কোনো মিউজিক না রেখে শুধু ন্যাচারাল সাউন্ড রাখা হয়েছে। এই সাইলেন্সই অনেক সময় মিউজিকের থেকেও বেশি শক্তিশালী হয়ে উঠেছে। ক্যারেক্টার ভিত্তিক মিউজিক বা থিম কিছুটা আছে। কিছু চরিত্র যখন স্ক্রিনে আসে, তখন নির্দিষ্ট ধরনের সাউন্ড বা টোন শোনা যায়, যেটা সেই চরিত্রের সাথে কানেক্ট হয়ে যায়। তবে একটা সমস্যা হলো, সব চরিত্রের জন্য এই থিম সমানভাবে ডেভেলপ করা হয়নি। কিছু চরিত্রের মিউজিক্যাল আইডেন্টিটি শক্তিশালী, আবার কিছু চরিত্রের ক্ষেত্রে সেটা কম। মিউজিক আর এডিটিংয়ের সিঙ্ক অনেক জায়গায় খুব ভালো। দৃশ্যের কাট, মুভমেন্ট, সবকিছুর সাথে মিউজিক সুন্দরভাবে মিলে গেছে। এতে পুরো অভিজ্ঞতাটা আরও স্মুথ লাগে। কিছু দৃশ্যে মিউজিক হঠাৎ করে শুরু বা শেষ হয়েছে, যেটা একটু অস্বাভাবিক লেগেছে। মানে, ট্রানজিশনটা আরও স্মুথ হতে পারত। পুরো সিরিজ জুড়ে মিউজিকের ভ্যারিয়েশন আছে, একই ধরনের সাউন্ড বারবার ব্যবহার করা হয়নি। এই ভ্যারিয়েশন দর্শককে বোর হতে দেয় না। তবে মাঝামাঝি অংশে কিছু ট্র্যাক রিপিটেটিভ মনে হয়েছে। মানে, একই ধরনের টোন বারবার আসা একটু মনোটোনাস লাগে। ক্লাইম্যাক্সের দিকে মিউজিকের ইন্টেন্সিটি বাড়ানো হয়েছে। এতে টেনশন এবং ড্রামা বাড়ে। কিন্তু কিছু জায়গায় মনে হয়েছে, আরও একটু সাবটল হলে ভালো হতো। আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে, মিউজিক কখনো কখনো গল্পের বিপরীত দিকে যায়। মানে, যা ঘটছে তার সাথে পুরোপুরি ম্যাচ না করে একটা আলাদা অনুভূতি তৈরি করে। এই এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচটা সব দর্শকের ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি এটা উপভোগ করেছি। সবশেষে আমার পার্সোনাল মতামত, এই সিরিজের ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব চিন্তাভাবনা করে তৈরি করা। এটা শুধু ফিলার না, বরং গল্প বলার একটা গুরুত্বপূর্ণ অংশ। পারফেক্ট না হলেও, এটা সিরিজের ইউনিকনেস বাড়ায় এবং অনেক দৃশ্যকে মনে রাখার মতো করে তোলে। যদি কিছু জায়গায় একটু বেশি কনসিস্টেন্সি থাকতো, তাহলে এটা আরও শক্তিশালী হয়ে উঠত। 1-2 সাউন্ড ডিজাইন, গানস এবং গুলাবস এর সাউন্ড ডিজাইন নিয়ে কথা বলতে গেলে প্রথমেই বলতে হয়, এটা খুবই ডিটেইলড, কিন্তু সব জায়গায় সমানভাবে কনসিস্টেন্ট নয়। আমার ব্যক্তিগত অনুভূতি অনুযায়ী, এই সিরিজের সাউন্ড ডিজাইন অনেক সময় দৃশ্যকে জীবন্ত করে তোলে, আবার কিছু জায়গায় একটু ফ্ল্যাট বা মিশর সুযোগ মনে হয়। প্রথমেই ন্যাচারাল সাউন্ড বা অ্যাম্বিয়েন্স নিয়ে বলি। সিরিজে লোকেশন অনুযায়ী ব্যাকগ্রাউন্ড সাউন্ড খুব সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে। যেমন, রাস্তার আওয়াজ, দূরের গাড়ির শব্দ, বাজারের কোলাহল, ঘরের ভেতরের ছোটখাটো সাউন্ড, এসব মিলিয়ে একটা বাস্তব পরিবেশ তৈরি হয়েছে। এই অ্যাম্বিয়েন্স সাউন্ডগুলো কখনো খুব জোরে নয়, আবার একদম হারিয়েও যায় না। ঠিক এমন লেভেলে রাখা হয়েছে যাতে দর্শক অবচেতনভাবে সেই পরিবেশটা অনুভব করতে পারে। ডায়লগও ক্ল্যারিটি মোটামুটি ভালো। বেশিরভাগ দৃশ্যে কথাগুলো পরিষ্কার শোনা যায়। তবে কিছু জায়গায় ব্যাকগ্রাউন্ড সাউন্ড বা মিউজিক একটু বেশি হয়ে যাওয়ায় ডায়লগও একটু ঢেকে গেছে, যেটা আমার কাছে ছোটখাটো সমস্যা মনে হয়েছে। অ্যাকশন দৃশ্যগুলোর সাউন্ড ডিজাইন বেশ ইম্প্যাক্টফুল। গুলির শব্দ, ধাক্কা, দৌড়ঝাঁপ, এসব সাউন্ড ভালোভাবে লেয়ার করা হয়েছে। এতে দৃশ্যগুলোতে একটা এনার্জি আসে। তবে সব অ্যাকশন দৃশ্যে একই লেভেলের ডিটেইল নেই। কিছু জায়গায় সাউন্ড একটু জেনেরিক মনে হয়েছে, মানে, খুব আলাদা করে চোখে পড়ে না। ফলি সাউন্ডের ব্যবহার, যেমন পায়ের শব্দ, দরজা খোলা বন্ধ, কাপড়ের নড়াচড়া, বেশ ভালো। এগুলো দৃশ্যকে রিয়ালিস্টিক করে তোলে। অনেক সময় এই ছোট ছোট সাউন্ডই পুরো অভিজ্ঞতাকে গভীর করে। কমেডি দৃশ্যগুলোতে সাউন্ড ডিজাইন কিছুটা সাহায্য করেছে। ছোট ছোট সাউন্ড ইফেক্ট ব্যবহার করে মুহূর্তগুলোকে হাইলাইট করা হয়েছে। তবে কিছু জায়গায় মনে হয়েছে, সাউন্ড একটু বেশি ব্যবহার হয়েছে, যেটা কমেডিকে আর্টিফিশিয়াল করে তোলে। সাইলেন্সের ব্যবহার এখানে খুব গুরুত্বপূর্ণ। কিছু দৃশ্যে পুরোপুরি সাউন্ড কমিয়ে বা বন্ধ করে দেওয়া হয়েছে, যেটা টেনশন বা আবেগ বাড়ায়। এই সাইলেন্স অনেক সময় শব্দের থেকেও বেশি শক্তিশালী হয়ে ওঠে। স্পেস বা ডিস্টেন্স বোঝানোর জন্য সাউন্ড ডিজাইন ভালোভাবে কাজ করেছে। দূরের শব্দ, কাছের শব্দ, এই লেয়ারিংটা বেশ বাস্তব মনে হয়েছে। একটা জিনিস আমার ভালো লেগেছে, কিছু দৃশ্যে সাউন্ড ডিজাইন সাবটলভাবে চরিত্রের মানসিক অবস্থা বোঝাতে সাহায্য করেছে। যেমন, হালকা বিকৃত সাউন্ড, বা রিপিট হওয়া কোনো আওয়াজ, যা চরিত্রের টেনশন বা বিভ্রান্তি বোঝায়। তবে এই এক্সপেরিমেন্ট সব জায়গায় ব্যবহার করা হয়নি। যদি আরও কনসিস্টেন্টভাবে করা হতো, তাহলে এটা সিরিজের একটা শক্তিশালী সিগনেচার হয়ে উঠতে পারত। লোকেশন ভিত্তিক সাউন্ড আইডেন্টিটি কিছুটা আছে, কিন্তু পুরোপুরি ডেভেলপড না। কিছু জায়গা খুব আলাদা শোনায়,
আবার কিছু জায়গায় একই রকম লাগে। সাউন্ড ট্রানজিশন নিয়ে বললে, বেশিরভাগ জায়গায় স্মুথ। এক দৃশ্য থেকে অন্য দৃশ্যে যাওয়ার সময় সাউন্ড হঠাৎ করে কেটে যায় না। ধীরে ধীরে পরিবর্তন হয়। তবে কিছু দৃশ্যে হঠাৎ করে সাউন্ড কাটা বা শুরু হওয়া চোখে পড়ে, যেটা একটু রাফ লাগে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে সাউন্ড ডিজাইনের ব্যালেন্স বেশিরভাগ সময় ভালো। কিন্তু কিছু জায়গায় দুটো একসাথে বেশি হয়ে যায়, ফলে কোনটা ফোকাস করবে বোঝা কঠিন হয়। ডায়লগও, অ্যাম্বিয়েন্স, ইফেক্ট, এই তিনটার মধ্যে ব্যালেন্সই আসল বিষয়। এখানে বেশিরভাগ সময় সেটা ঠিক আছে, কিন্তু কিছু দৃশ্যে এই ব্যালেন্স একটু নষ্ট হয়েছে। রিয়ালিজমের দিক থেকে সাউন্ড ডিজাইন ভালো। খুব বেশি স্টাইলাইজ না হয়ে বাস্তবধর্মী রাখার চেষ্টা করা হয়েছে। এটা সিরিজের টোনের সাথে মানানসই। ক্লাইম্যাক্স অংশে সাউন্ড ডিজাইন একটু বেশি ইন্টেন্স করা হয়েছে। এতে উত্তেজনা বাড়ে, কিন্তু কিছু জায়গায় এটা একটু ওভার মনে হয়েছে। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ছোট ছোট ডিটেইলস। যেমন, কোনো জিনিস টেবিলে রাখার শব্দ, দূরে কারো কথা বলা, এই সবকিছু মিলে একটা সম্পূর্ণ জগৎ তৈরি হয়েছে। সবশেষে আমার পার্সোনাল মতামত, এই সিরিজের সাউন্ড ডিজাইন অনেক জায়গায় খুব শক্তিশালী, কিন্তু পুরো সিরিজ জুড়ে একই লেভেলের না। যেখানে ভালো, সেখানে খুব ভালো, দৃশ্যকে অন্য লেভেলে নিয়ে যায়। আর যেখানে দুর্বল, সেখানে সেটা চোখে পড়ে। তবুও সামগ্রিকভাবে এটা সিরিজের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছে। যদি আরও কনসিস্টেন্সি থাকত, তাহলে এটা আরও অসাধারণ হতে পারত। 1-3 ডায়লগও ডেলিভারি। গানস এবং গুলাবস এর ডায়লগও ডেলিভারি নিয়ে আমার ব্যক্তিগত অনুভূতি একটু মিক্সড, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পজিটিভ। এই সিরিজে ডায়লগও শুধু কথার আদান প্রদান না, এটা চরিত্র, আবেগ, পরিস্থিতি এবং টোনকে একসাথে তুলে ধরার একটি বড় মাধ্যম। প্রথমেই বলতে হয়, এই সিরিজের ডায়লগও ডেলিভারি খুব ন্যাচারাল রাখার চেষ্টা করা হয়েছে। মানে, কেউ অতিরিক্ত নাটকীয়ভাবে কথা বলছে না, আবার পুরোপুরি ফ্ল্যাটও না। এই ব্যালেন্সটা অনেক জায়গায় খুব ভালোভাবে ধরা হয়েছে। অনেক দৃশ্যে মনে হয়েছে, চরিত্রগুলো সত্যিই ওই পরিস্থিতিতে যেমনভাবে কথা বলতো, ঠিক তেমনভাবেই কথা বলছে। এই রিয়ালিস্টিক অ্যাপ্রোচটা আমার কাছে খুব ভালো লেগেছে। তবে সব চরিত্রের ক্ষেত্রে এই ন্যাচারালনেস সমান নয়। কিছু চরিত্র খুব সাবলীলভাবে ডায়লগও বলেছে, আবার কিছু চরিত্রের ক্ষেত্রে একটু অভিনয় ধরা পড়ে। টাইমিং ডায়লগও ডেলিভারির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আর এখানে সেটা অনেক জায়গায় ঠিকঠাক আছে। বিশেষ করে কমেডি দৃশ্যগুলোতে, সঠিক সময়ে ডায়লগও বলার কারণে মুহূর্তগুলো কাজ করেছে। তবে সত্যি বলতে, কিছু কমেডি দৃশ্যে টাইমিং একটু মিস হয়েছে। মানে, ডায়লগও একটু আগে বা পরে বলা হয়েছে, যার ফলে জোকটা পুরোপুরি ল্যান্ড করেনি। ইমোশনাল দৃশ্যগুলোতে ডায়লগও ডেলিভারি বেশ সংযত। কেউ চিৎকার করে বা অতিরিক্ত নাটকীয়ভাবে কথা বলে না, বরং হালকা, কন্ট্রোল টোনে আবেগটা ফুটিয়ে তোলে। এই সংযমটাই দৃশ্যগুলোকে আরও বাস্তব করে তোলে। আমার মতে, এই অংশটা সিরিজের শক্তি। অ্যাকশন বা টেনশনপূর্ণ দৃশ্যে ডায়লগও ডেলিভারি একটু শার্প হয়ে যায়। দ্রুত, ছোট ছোট ডায়লগও, যা দৃশ্যের এনার্জি বাড়ায়। তবে কিছু জায়গায় মনে হয়েছে, ডায়লগও বলার সময় চরিত্রগুলো একটু বেশি কুল বা স্টাইলিশ হওয়ার চেষ্টা করছে, যেটা সব সময় মানায় না। ক্যারেক্টার ভিত্তিক ডায়লগও ডেলিভারি এই সিরিজের একটা ভালো দিক। প্রত্যেক চরিত্রের কথা বলার স্টাইল আলাদা। কেউ ধীরে কথা বলে, কেউ দ্রুত, কেউ রাফ টোনে, এই ভ্যারিয়েশনটা খুব গুরুত্বপূর্ণ। এই ভ্যারিয়েশন থাকার কারণে চরিত্রগুলো আলাদা করে মনে থাকে। উচ্চারণ বা ডিকশন বেশিরভাগ ক্ষেত্রেই পরিষ্কার। ডায়লগও বুঝতে সমস্যা হয় না। তবে কিছু লোকাল টোন বা অ্যাকসেন্ট ব্যবহার করা হয়েছে, যেটা বাস্তবতা বাড়ায়। কিছু দৃশ্যে ডায়লগও একটু নিচু ভলিউমে বলা হয়েছে, যেটা ইচ্ছাকৃত হতে পারে, কিন্তু সব দর্শকের জন্য সেটা পরিষ্কার নাও হতে পারে। ডায়লগের গতি বা স্পিড নিয়েও কথা বলা দরকার। কোথাও ধীরে, কোথাও দ্রুত, এই ভ্যারিয়েশনটা ভালো, কিন্তু কিছু জায়গায় গতি একটু অস্বাভাবিক মনে হয়েছে। একটা জিনিস আমার ভালো লেগেছে, অনেক সময় ডায়লগের মধ্যে ছোট ছোট বিরতি রাখা হয়েছে। এই পোজগুলো অনেক সময় শব্দের থেকেও বেশি কিছু বলে। এই পোজগুলো চরিত্রের দ্বিধা, চিন্তা বা আবেগ বোঝাতে সাহায্য করে। কিছু দৃশ্যে ডায়লগও ওভারল্যাপ করেছে, মানে, দুইজন একসাথে কথা বলছে। এটা বাস্তব জীবনের মতোই, এবং দৃশ্যকে আরও লাইভ করে তোলে। তবে এই ওভারল্যাপ সব জায়গায় পরিষ্কার না, কখনো কখনো বুঝতে সমস্যা হয় কে কি বলছে। ডায়লগও ডেলিভারি আর বডি ল্যাঙ্গুয়েজের সিঙ্ক বেশিরভাগ সময় ভালো। চরিত্র যেভাবে কথা বলছে, তার সাথে তার এক্সপ্রেশন মিলে যায়।
কিছু জায়গায় এই সিঙ্ক একটু কম, মানে মুখের এক্সপ্রেশন আর ডায়লগের টোন পুরোপুরি মেলে না। সিরিজে কিছু ডায়লগও খুব স্মরণীয় হয়েছে, এবং সেগুলো মূলত ডেলিভারির কারণেই। একই ডায়লগও অন্যভাবে বলা হলে হয়তো এত ইম্প্যাক্টফুল হতো না। তবে সব ডায়লগও এমন নয়। কিছু ডায়লগও একদম সাধারণ, ডেলিভারি ঠিক থাকলেও আলাদা করে মনে থাকে না। ক্লাইম্যাক্স অংশে ডায়লগ ও ডেলিভারি একটু বেশি ইন্টেন্স। এখানে আবেগ, রাগ, উত্তেজনা সব একসাথে আসে। বেশিরভাগ ক্ষেত্রে এটা কাজ করেছে, কিন্তু কিছু জায়গায় একটু ওভার মনে হয়েছে। সবশেষে আমার পার্সোনাল মতামত, এই সিরিজের ডায়লগ ও ডেলিভারি অনেকটাই রিয়ালিস্টিক এবং ক্যারেক্টার ড্রিভেন। পারফেক্ট না হলেও, এটা গল্পকে এগিয়ে নিয়ে যেতে এবং চরিত্রগুলোকে জীবন্ত করে তুলতে বড় ভূমিকা রেখেছে। যদি কিছু জায়গায় টাইমিং আর কনসিস্টেন্সি আরও ভালো হতো, তাহলে এটা আরও শক্তিশালী হয়ে উঠত। 1-4 ডায়লগ ও রাইটিং। গানস এবং গুলাবস এর ডায়লগ ও রাইটিং নিয়ে আমার ব্যক্তিগত অনুভূতি হল, এটা সিরিজের অন্যতম শক্তিশালী দিক, কিন্তু পুরোপুরি নিখুঁত নয়। এই সিরিজে ডায়লগও শুধু তথ্য দেওয়ার জন্য ব্যবহার হয়নি, বরং চরিত্রের মানসিকতা, সম্পর্ক, হাস্যরস, টেনশন সবকিছু প্রকাশ করার জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করেছে। প্রথমেই বলতে হয়, ডায়লগগুলো খুবই ক্যারেক্টার ড্রিভেন। মানে, কে কথা বলছে তার উপর নির্ভর করে ভাষা, টোন, শব্দচয়ন সবকিছু বদলে যায়। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এতে প্রতিটি চরিত্র আলাদা করে চেনা যায়। অনেক ডায়লগও শুনে মনে হয়, এগুলো বাস্তব জীবনের কথোপকথন থেকে নেওয়া। খুব বেশি ফিল্মি বা কৃত্রিম লাগে না। এই ন্যাচারাল ফিলটাই সিরিজটাকে আরও বিশ্বাসযোগ্য করে তোলে। তবে সব ডায়লগও এতটা ন্যাচারাল না। কিছু জায়গায় মনে হয়েছে, ডায়লগও একটু বেশি লিখিত বা সাজানো, যেন ইমপ্রেস করার জন্য বলা হয়েছে। এই ধরনের ডায়লগও গল্পের ফ্লোকে একটু ব্রেক করে। কমেডির ক্ষেত্রে ডায়লগ ও রাইটিং বেশ শক্তিশালী। ছোট ছোট লাইন, সিচুয়েশনাল হিউমার, এই সব কিছু মিলিয়ে অনেক মুহূর্ত হাস্যকর হয়ে উঠেছে। তবে সব জোক সমানভাবে কাজ করেনি। কিছু জায়গায় কমেডি একটু জোর করে ঢোকানো মনে হয়েছে। মানে, ডায়লগটা শুধু মজার করার জন্য লেখা, কিন্তু পরিস্থিতির সাথে পুরোপুরি মানায় না। ইমোশনাল দৃশ্যগুলোর ডায়লগও বেশ সংযত। খুব বেশি বড় বড় কথা বা ভারী শব্দ ব্যবহার করা হয়নি। বরং সহজ ভাষায় আবেগ প্রকাশ করা হয়েছে, যেটা আমার কাছে অনেক বেশি ইফেক্টিভ লেগেছে। এই সরলতাই অনেক সময় ডায়লগকে আরও গভীর করে তোলে। অ্যাকশন বা টেনশনপূর্ণ দৃশ্যে ডায়লগও ছোট এবং শার্প। বেশি কথা না বলে, কম শব্দে পরিস্থিতি বোঝানো হয়েছে। এই অ্যাপ্রোচটা দৃশ্যের গতি বজায় রাখতে সাহায্য করে। তবে কিছু জায়গায় মনে হয়েছে, ডায়লগও আরও শক্তিশালী হতে পারত। মানে, সেই মুহূর্তে আরও ইম্প্যাক্টফুল কিছু বলা যেত। ডায়লগের মধ্যে সাবটেক্সট আছে, এটা এই সিরিজের বড় প্লাস পয়েন্ট। অনেক সময় চরিত্র যা বলছে, তার মধ্যে লুকানো অন্য মানে থাকে। এই জিনিসটা গল্পকে আরও ইন্টারেস্টিং করে তোলে। কিছু দৃশ্যে ডায়লগের মাধ্যমে চরিত্রের ব্যাকস্টোরি বা মানসিক অবস্থা বোঝানো হয়েছে। এই এক্সপোজিশনটা বেশিরভাগ সময় ন্যাচারাল লাগে, কিন্তু কিছু জায়গায় একটু বেশি এক্সপ্লেইনিং মনে হয়েছে। লোকাল ফ্লেভার ডায়লগে খুব ভালোভাবে এসেছে। ভাষা, স্ল্যাং, টোন সবকিছু মিলিয়ে একটা নির্দিষ্ট পরিবেশ তৈরি হয়েছে। এটা সিরিজের বাস্তবতা বাড়ায়। তবে এই লোকাল টোন সব দর্শকের কাছে সহজে বোঝা নাও যেতে পারে, বিশেষ করে যারা ওই ভাষার সাথে পরিচিত না। কিছু ডায়লগও খুব স্মরণীয়। এই ধরনের লাইনগুলো সিরিজ শেষ হওয়ার পরেও মনে থাকে। এগুলো সাধারণত ছোট, শার্প এবং ক্যারেক্টারের সাথে পুরোপুরি মানানসই। তবে সব ডায়লগও এমন নয়। অনেক ডায়লগও একদম ফাংশনাল, শুধু গল্প এগোনোর জন্য ব্যবহার করা হয়েছে। ডায়লগের রিদম বা ফ্লো বেশিরভাগ সময় ভালো। কথোপকথনগুলো স্বাভাবিকভাবে এগোয়। কিন্তু কিছু দৃশ্যে কথোপকথন একটু লম্বা হয়ে গেছে, যেটা এডিটিং দিয়ে টাইট করা যেত। কিছু জায়গায় রিপিটেশন আছে। একই ধরনের কথা বা ভাব বারবার এসেছে, যেটা একটু কমানো যেত। ক্লাইম্যাক্স অংশে ডায়লগও একটু বেশি নাটকীয় হয়ে যায়। এটা কিছুটা কাজ করে, কিন্তু কিছু জায়গায় একটু ওভার মনে হয়েছে। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, ডায়লগের মাধ্যমে চরিত্রের পার্সোনালিটি ফুটে ওঠা। কেউ রাফ, কেউ শান্ত, কেউ কৌতুকপ্রিয়, সবকিছু কথার মধ্যেই প্রকাশ পেয়েছে। সবশেষে আমার পার্সোনাল মতামত, এই সিরিজের ডায়লগ ও রাইটিং অনেক জায়গায় খুব শক্তিশালী এবং স্মার্ট। পারফেক্ট না হলেও, এটা গল্পকে প্রাণ দেয় এবং চরিত্রগুলোকে জীবন্ত করে তোলে। যদি কিছু জায়গায় কমেডি আর এক্সপোজিশন একটু কমানো যেত,
আর কিছু ডায়লগও আরও শার্প করা যেত, তাহলে এটা আরও অসাধারণ হয়ে উঠত। 1-5 নায়কের অভিনয়। গানস এবং গুলাবস এর নায়কের অভিনয় নিয়ে কথা বলতে গেলে প্রথমেই বলতে হয়, এটা খুবই ইন্টারেস্টিং এবং লেয়ার্ড, কিন্তু সব জায়গায় সমানভাবে শক্তিশালী নয়। আমার ব্যক্তিগত অনুভূতি অনুযায়ী, নায়কের পারফরমেন্স অনেক সময় দৃশ্যকে তুলে ধরেছে, আবার কিছু জায়গায় একটু কম ইম্প্যাক্টফুল লেগেছে। প্রথমেই ক্যারেক্টারের ধরন নিয়ে বলি। এই সিরিজে নায়ক একদম স্টেরিওটাইপ হিরো না। সে পুরোপুরি নিখুঁত নয়, আবার পুরোপুরি খারাপও না। এই গ্রে শেডটাই অভিনয়ের জন্য একটা চ্যালেঞ্জ, আর সেই চ্যালেঞ্জ অনেকটাই ভালোভাবে সামলানো হয়েছে। নায়কের বডি ল্যাঙ্গুয়েজ খুব গুরুত্বপূর্ণ। সে যেভাবে হাঁটে, বসে, তাকায়, এই সব কিছু তার চরিত্রকে ফুটিয়ে তোলে। অনেক দৃশ্যে এই বডি ল্যাঙ্গুয়েজ খুব ন্যাচারাল লেগেছে। ফেসিয়াল এক্সপ্রেশন নিয়েও কথা বলতে হয়। ছোট ছোট অভিব্যক্তির মাধ্যমে অনেক কিছু বোঝানো হয়েছে, যা ডায়লগও ছাড়াও চরিত্রকে গভীর করে তোলে। তবে কিছু জায়গায় এক্সপ্রেশন একটু রিপিটেটিভ মনে হয়েছে। মানে, একই ধরনের রিয়াকশন বারবার এসেছে, যেটা ভ্যারিয়েশন কমিয়ে দেয়। ডায়লগও ডেলিভারির সাথে অভিনয়ের সিঙ্ক বেশিরভাগ সময় ভালো। নায়ক যেভাবে কথা বলছে, তার সাথে তার এক্সপ্রেশন মিলে যায়। এতে পারফরম্যান্সটা বিশ্বাসযোগ্য লাগে। ইমোশনাল দৃশ্যগুলোতে নায়কের অভিনয় বেশ সংযত। সে অতিরিক্ত নাটকীয় হয় না, বরং হালকা, কন্ট্রোলডভাবে আবেগ প্রকাশ করে। আমার মতে, এই সংযমটাই তার অভিনয়ের শক্তি। তবে কিছু দৃশ্যে মনে হয়েছে, আরও একটু ইমোশনাল ডেপথ দরকার ছিল। মানে, সেই মুহূর্তে আরও বেশি অনুভূতি দেখানো যেত। কমেডি দৃশ্যগুলোতে নায়কের টাইমিং মোটামুটি ভালো। কিছু জায়গায় তার রিয়াকশন খুব মজার লেগেছে। তবে সে পুরোপুরি কমেডি ড্রিভেন না, তাই সব যোগ তার মাধ্যমে সমানভাবে কাজ করেনি। অ্যাকশন দৃশ্যগুলোতে তার উপস্থিতি ঠিকঠাক। খুব বেশি স্টাইলাইজ না হয়ে, রিয়ালিস্টিক থাকার চেষ্টা করেছে। এতে চরিত্রটা আরও বিশ্বাসযোগ্য লাগে। তবে কিছু জায়গায় মনে হয়েছে, আরও কনফিডেন্স বা এনার্জি দরকার ছিল। কিছু দৃশ্যে সে একটু আন্ডারপ্লে করে ফেলেছে। ক্যারেক্টার ডেভেলপমেন্টের সাথে অভিনয়ও ধীরে ধীরে বদলেছে। শুরুতে একরকম, পরে অন্যরকম, এই পরিবর্তনটা ভালোভাবে ফুটে উঠেছে। এই ট্রানজিশনটা খুব গুরুত্বপূর্ণ, এবং বেশিরভাগ ক্ষেত্রে সেটা সফল। নায়কের চোখের অভিনয়, আই অ্যাক্টিং কিছু দৃশ্যে খুব ভালো। শুধু তাকানোর মাধ্যমে সে অনেক কিছু বোঝাতে পেরেছে। এই ধরনের সাবটল পারফরমেন্স সব অভিনেতা পারে না। তবে কিছু জায়গায় চোখের এক্সপ্রেশন একটু ফাঁকা মনে হয়েছে, যেন ভেতরের অনুভূতি পুরোপুরি পৌঁছায়নি। অন্যান্য চরিত্রের সাথে কেমিস্ট্রি নিয়েও কথা বলতে হয়। কিছু চরিত্রের সাথে তার ইন্টারঅ্যাকশন খুব ন্যাচারাল, আবার কিছু জায়গায় একটু ফোর্সড লাগে। বিশেষ করে ইমোশনাল সংযোগের দৃশ্যগুলোতে এই কেমিস্ট্রি খুব গুরুত্বপূর্ণ, আর সেখানে মিক্সড রেজাল্ট দেখা গেছে। ক্লাইম্যাক্স অংশে নায়কের অভিনয় একটু বেশি ইন্টেন্স। এখানে সে তার আবেগ, রাগ, দ্বিধা, সব একসাথে দেখানোর চেষ্টা করেছে। বেশিরভাগ ক্ষেত্রে এটা কাজ করেছে, কিন্তু কিছু জায়গায় একটু ওভার মনে হয়েছে। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে তার সাবটলিটি। সে চিৎকার করে বা বড় বড় এক্সপ্রেশন দিয়ে অভিনয় করে না, বরং ছোট ছোট ডিটেইল দিয়ে চরিত্রকে তৈরি করে। সবশেষে আমার পার্সোনাল মতামত, এই সিরিজে নায়কের অভিনয় ভালো, অনেক জায়গায় খুব ভালো, কিন্তু পুরোপুরি কনসিস্টেন্ট না। যেখানে সে সাবটল এবং কন্ট্রোল, সেখানে অসাধারণ লাগে। আর যেখানে একটু বেশি বা কম হয়ে যায়, সেখানে ইম্প্যাক্ট কমে যায়। তবুও সামগ্রিকভাবে, তার পারফরমেন্স চরিত্রটাকে জীবন্ত করেছে এবং গল্পকে এগিয়ে নিয়ে যেতে বড় ভূমিকা রেখেছে। 1-6 নায়িকার অভিনয়। গানস এবং গুলাবস নায়িকার অভিনয় নিয়ে আমার ব্যক্তিগত মতামত বেশ ইন্টারেস্টিং, কারণ এই পারফরম্যান্সটা একদিকে খুব সাবটল এবং ন্যাচারাল, আবার অন্যদিকে কিছু জায়গায় একটু অসম্পূর্ণ মনে হয়েছে। পুরো সিরিজ জুড়ে তার উপস্থিতি এমন যে, সে কখনো দৃশ্যকে ডোমিনেট করে না, বরং ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করে। প্রথমেই বলি, এই চরিত্রটা একদম ট্র্যাডিশনাল হিরোইন টাইপ না। এখানে নায়িকা শুধু রোমান্টিক ইন্টারেস্ট নয়, বরং গল্পের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই ধরনের চরিত্রে অভিনয় করতে গেলে শুধু সুন্দর দেখানোই যথেষ্ট নয়, একটা ইনার ফিলিং, একটা বাস্তবতা ফুটিয়ে তুলতে হয়। আর এই জায়গায় সে অনেকটাই সফল। তার বডি ল্যাঙ্গুয়েজ খুব নর্মাল এবং আনফোর্সড। সে যেভাবে হাঁটে, দাঁড়ায় বা বসে, সবকিছুতেই একটা স্বাভাবিকতা আছে। এতে চরিত্রটা বাস্তব মনে হয়। ফেসিয়াল এক্সপ্রেশন নিয়ে বললে, সে খুব বেশি ওভারেক্ট করে না। ছোট ছোট এক্সপ্রেশন ব্যবহার করে আবেগ প্রকাশ করে।
এই সাবটল অ্যাক্টিং অনেক জায়গায় খুব ভালো কাজ করেছে। তবে কিছু দৃশ্যে মনে হয়েছে এক্সপ্রেশন একটু কম। মানে, যে পরিমাণ আবেগ দেখানোর কথা ছিল, সেটা পুরোপুরি আসেনি। এই কারণে কিছু মুহূর্তে ইম্প্যাক্ট কমে গেছে। ডায়লগ ও ডেলিভারির সাথে তার অভিনয়ের সিঙ্ক বেশ ভালো। সে যেভাবে কথা বলে, তার সাথে তার মুখের অভিব্যক্তি মিলে যায়। এতে পারফরম্যান্সটা ন্যাচারাল লাগে। ইমোশনাল দৃশ্যগুলোতে তার অভিনয় বেশ সংযত। সে চিৎকার করে বা বড় বড় রিয়াকশন দেয় না, বরং চুপচাপভাবে আবেগ প্রকাশ করে। এই স্টাইলটা আমার কাছে ভালো লেগেছে, কারণ এটা বাস্তব জীবনের মতো। তবে কিছু জায়গায় মনে হয়েছে আরও একটু ইমোশনাল ডেপথ দরকার ছিল। মানে, দর্শক হিসেবে আমি সেই আবেগটা পুরোপুরি অনুভব করতে পারিনি। কমেডি দৃশ্যগুলোতে তার পারফরমেন্স মোটামুটি। সে কমেডির মূল ফোকাস না, তাই খুব বেশি সুযোগও পায়নি। কিন্তু যেটুকু পেয়েছে, সেখানে সে ওভার না করে ন্যাচারাল থাকার চেষ্টা করেছে। রোমান্টিক দৃশ্যগুলোতে তার অভিনয় বেশ নর্মাল এবং রিয়ালিস্টিক। খুব বেশি ড্রামাটিক না হয়ে সহজভাবে সম্পর্কটা দেখানো হয়েছে। এতে দৃশ্যগুলো বিশ্বাসযোগ্য লাগে। তবে কিছু জায়গায় কেমিস্ট্রি একটু কম মনে হয়েছে। মানে, দুই চরিত্রের মধ্যে সেই ইমোশনাল কানেকশনটা পুরোপুরি তৈরি হয়নি। ক্যারেক্টার ডেভেলপমেন্টের সাথে তার অভিনয়ও কিছুটা বদলেছে। শুরুতে একটু সিম্পল, পরে একটু জটিল, এই পরিবর্তনটা বোঝা যায়, কিন্তু আরও স্পষ্ট হতে পারত। চোখের অভিনয় আই অ্যাক্টিং কিছু দৃশ্যে খুব ভালো। সে শুধু চোখের মাধ্যমে অনেক কিছু বোঝাতে পেরেছে, যেটা তার পারফরম্যান্সকে শক্তিশালী করে। তবে কিছু জায়গায় চোখের এক্সপ্রেশন একটু ফাঁকা মনে হয়েছে, যেন ভেতরের অনুভূতি পুরোপুরি বের হয়নি। অন্যান্য চরিত্রের সাথে তার ইন্টারঅ্যাকশন বেশিরভাগ সময় ভালো। সে কারো সাথে কথা বলার সময় ন্যাচারাল লাগে। তবে কিছু দৃশ্যে একটু ফোর্সড মনে হয়েছে। ক্লাইম্যাক্স অংশে তার অভিনয় একটু বেশি ইন্টেন্স। এখানে সে আবেগ দেখানোর চেষ্টা করেছে, কিন্তু কিছু জায়গায় সেটা একটু ওভার বা একটু কম, দুইটাই হয়েছে। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে তার সাবটল অ্যাক্টিং স্টাইল। সে বড় বড় এক্সপ্রেশন দিয়ে নয়, ছোট ছোট ডিটেইল দিয়ে চরিত্রকে তৈরি করেছে। সবশেষে আমার পার্সোনাল মতামত, এই সিরিজে নায়িকার অভিনয় ভালো, অনেক জায়গায় খুব ভালো, কিন্তু পুরোপুরি কনসিস্টেন্ট না। যেখানে সে সংযত এবং ন্যাচারাল, সেখানে পারফরমেন্স খুব শক্তিশালী। আর যেখানে একটু কম বা বেশি হয়ে যায়, সেখানে ইম্প্যাক্ট কমে যায়। তবুও, সে চরিত্রটাকে বিশ্বাসযোগ্য করে তুলেছে এবং গল্পে নিজের একটা গুরুত্বপূর্ণ জায়গা তৈরি করেছে। পার্শ্ব চরিত্রের অভিনয়। গানস এবং গুলাবস এর পার্শ্ব চরিত্রগুলোর অভিনয় নিয়ে যদি সরাসরি বলি, এই সিরিজের আসল শক্তি অনেকটাই এখানেই লুকিয়ে আছে। আমার ব্যক্তিগত অনুভূতি অনুযায়ী, অনেক সময় নায়ক নায়িকার থেকেও পার্শ্ব চরিত্রগুলো বেশি ইন্টারেস্টিং এবং মনে রাখার মতো হয়ে উঠেছে। প্রথমেই একটা বিষয় পরিষ্কার, এই সিরিজে পার্শ্ব চরিত্রগুলো শুধু ফিলার না। তারা গল্পের গুরুত্বপূর্ণ অংশ। প্রত্যেকটা চরিত্রের নিজস্ব লক্ষ্য, সমস্যা এবং উপস্থিতি আছে। আর এই কারণেই তাদের অভিনয়ও আলাদা করে চোখে পড়ে। পার্শ্ব চরিত্রগুলোর মধ্যে ভ্যারিয়েশন অনেক। কেউ কমেডি রিলিফ দেয়, কেউ সিরিয়াস, কেউ ভয়ঙ্কর, এই বৈচিত্র্যটাই সিরিজকে জীবন্ত করে তোলে। অনেক পার্শ্ব চরিত্রের অভিনয় এতটাই ন্যাচারাল যে মনে হয়, তারা সত্যিই ওই জগতের অংশ। কোনো কৃত্রিমতা বা অতিরিক্ত নাটকীয়তা চোখে পড়ে না। বিশেষ করে যারা নেগেটিভ বা গ্রে শেড চরিত্রে আছে, তাদের পারফরমেন্স বেশ শক্তিশালী। তারা শুধু ভিলেন না, তাদের মধ্যে একটা বাস্তবতা আছে। তবে সব পার্শ্ব চরিত্র সমানভাবে ডেভেলপড না। কিছু চরিত্র খুব ভালোভাবে লেখা এবং অভিনীত, আবার কিছু চরিত্র একটু ফ্ল্যাট বা একমাত্রিক মনে হয়েছে। কমেডি চরিত্রগুলোর কথা আলাদা করে বলতে হয়। অনেক সময় এই চরিত্রগুলোর ডায়লগও এবং রিয়াকশন দৃশ্যকে হালকা করে দেয়। তাদের টাইমিং বেশিরভাগ ক্ষেত্রে ভালো। তবে কিছু জায়গায় কমেডি একটু বেশি হয়ে গেছে, মানে, সিরিয়াস দৃশ্যের টোন ভেঙে দেয়। ইমোশনাল দৃশ্যগুলোতে পার্শ্ব চরিত্রের অভিনয় অনেক সময় নায়কের থেকেও বেশি ইম্প্যাক্টফুল লেগেছে। ছোট ছোট মুহূর্তে তারা এমন কিছু করে যা দর্শকের মনে থেকে যায়। এই ধরনের পারফরম্যান্সই সিরিজকে গভীরতা দেয়। বডি ল্যাঙ্গুয়েজের দিক থেকেও পার্শ্ব চরিত্রগুলো বেশ শক্তিশালী। তারা যেভাবে চলে, দাঁড়ায় বা প্রতিক্রিয়া দেয়, সবকিছু তাদের চরিত্রের সাথে মানানসই। কিছু চরিত্রের চোখের অভিনয় আই অ্যাক্টিং খুব ভালো। তারা শুধু তাকানোর মাধ্যমে অনেক কিছু বোঝাতে পারে। তবে কিছু চরিত্রের ক্ষেত্রে এই ডিটেইলস কম, তারা শুধু ডায়লগও বলেই সীমাবদ্ধ থাকে।
ডায়লগ ও ডেলিভারির সাথে অভিনয়ের সিঙ্ক বেশিরভাগ ক্ষেত্রে ভালো। কথার সাথে এক্সপ্রেশন মিলে যায়, যা পারফরম্যান্সকে বিশ্বাসযোগ্য করে। তবে কিছু জায়গায় ওভার অ্যাক্টিং চোখে পড়ে, বিশেষ করে যেখানে কমেডি বা ড্রামা একটু বেশি করা হয়েছে। পার্শ্ব চরিত্রগুলোর মধ্যে কেমিস্ট্রি বেশ ইন্টারেস্টিং। তারা একে অপরের সাথে যেভাবে ইন্টারঅ্যাক্ট করে, সেটা অনেক সময় দৃশ্যকে আরও বাস্তব করে তোলে। এই ইন্টারঅ্যাকশনগুলোই গল্পকে এগিয়ে নিয়ে যায়। কিছু পার্শ্ব চরিত্রের আর্ক বা ডেভেলপমেন্ট খুব ভালো। শুরু থেকে শেষ পর্যন্ত তাদের পরিবর্তন দেখা যায়। এই পরিবর্তনটা অভিনয়ের মাধ্যমে ফুটে উঠেছে। তবে কিছু চরিত্র হঠাৎ করে আসে এবং হঠাৎ করেই চলে যায়, যার ফলে তাদের পুরো সম্ভাবনা ব্যবহার হয় না। অ্যাকশন দৃশ্যগুলোতে পার্শ্ব চরিত্রদের অংশগ্রহণ ভালো। তারা শুধু ব্যাকগ্রাউন্ডে থাকে না, বরং সক্রিয়ভাবে অংশ নেয়। ক্লাইম্যাক্স অংশে পার্শ্ব চরিত্রগুলোর পারফরমেন্স খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এখানে অনেকেই তাদের সেরা পারফরমেন্স দিয়েছে। তবে কিছু চরিত্রের ক্ষেত্রে মনে হয়েছে, তাদের আরও স্ক্রিন টাইম দেওয়া যেত। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে পার্শ্ব চরিত্রগুলোর রিয়ালিস্টিক অ্যাপ্রোচ। তারা বড় বড় নাটকীয়তা না করে, ছোট ছোট ডিটেইল দিয়ে চরিত্রকে জীবন্ত করেছে। সবশেষে আমার পার্সোনাল মতামত, এই সিরিজের পার্শ্ব চরিত্রগুলোর অভিনয় অনেক জায়গায় অসাধারণ। তারা গল্পকে শুধু সাপোর্ট করেনি, বরং অনেক সময় গল্পকে আরও ইন্টারেস্টিং করে তুলেছে। যদি সব চরিত্রকে সমানভাবে ডেভেলপ করা যেত, তাহলে এটা আরও শক্তিশালী হয়ে উঠত। 1 চরিত্র নির্মাণ। গানস এবং গুলাবস এর চরিত্র নির্মাণ নিয়ে যদি সোজা কথায় বলি, এই সিরিজের আসল প্রাণ এখানেই। গল্প যতটা গুরুত্বপূর্ণ, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে চরিত্রগুলো। আমার ব্যক্তিগত অনুভূতি অনুযায়ী, এই সিরিজের চরিত্রগুলো শুধু গল্পকে এগিয়ে নিয়ে যায় না, বরং নিজেরাই গল্প তৈরি করে। প্রথমেই একটা বিষয় পরিষ্কার, এই সিরিজে কোনো চরিত্র একদম সাদা বা কালো না। বেশিরভাগ চরিত্রই গ্রে শেডে তৈরি। মানে, তারা পুরোপুরি ভালো না, আবার পুরোপুরি খারাপও না। এই ধরনের চরিত্র নির্মাণ খুব বাস্তব এবং ইন্টারেস্টিং। এই গ্রে শেডটাই চরিত্রগুলোকে মানবিক করে তোলে। দর্শক হিসেবে আমরা তাদের বিচার না করে, তাদের বুঝতে চেষ্টা করি। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ চরিত্রের একটা ব্যাকস্টোরি আছে। তারা কেন এমন আচরণ করে, তাদের অতীত কি, এই সবকিছু ধীরে ধীরে সামনে আসে। এই লেয়ারিংটা খুব গুরুত্বপূর্ণ। তবে সব চরিত্রের ব্যাকস্টোরি সমানভাবে ডেভেলপ করা হয়নি। কিছু চরিত্রের ক্ষেত্রে গভীরতা বেশি, আবার কিছু চরিত্র একটু সারফেস লেভেলেই থেকে গেছে। চরিত্রগুলোর লক্ষ্য, মোটিভেশন পরিষ্কার। তারা কি চায়, কেন চায়, এই বিষয়গুলো বেশিরভাগ ক্ষেত্রেই বোঝা যায়। এই ক্ল্যারিটি গল্পকে আরও শক্তিশালী করে। তবে কিছু চরিত্রের ক্ষেত্রে তাদের সিদ্ধান্ত বা আচরণ হঠাৎ করে বদলে যায়, যেটা পুরোপুরি লজিক্যাল মনে হয় না। চরিত্রগুলোর পার্সোনালিটি খুব আলাদা। কেউ শান্ত, কেউ আক্রমণাত্মক, কেউ হাস্যরসাত্মক। এই বৈচিত্র্যই সিরিজকে জীবন্ত করে তোলে। এই ভ্যারিয়েশন থাকার কারণে দর্শক কোনো চরিত্রকে গুলিয়ে ফেলে না। চরিত্রগুলোর সম্পর্কও খুব গুরুত্বপূর্ণ। কে কার সাথে কিভাবে জড়িত, এই নেটওয়ার্কটাই গল্পকে এগিয়ে নিয়ে যায়। কিছু সম্পর্ক খুব ভালোভাবে তৈরি হয়েছে, যেখানে আবেগ, টেনশন, বিশ্বাস, সবকিছু আছে। তবে কিছু সম্পর্ক একটু হঠাৎ বা আনডেভেলপড মনে হয়েছে। মানে, সেই কানেকশনটা পুরোপুরি তৈরি হয়নি। চরিত্রগুলোর ডায়লগও, বডি ল্যাঙ্গুয়েজ এবং আচরণ, সবকিছু মিলিয়ে তাদের পরিচয় তৈরি হয়েছে। এই কনসিস্টেন্সি অনেক জায়গায় ভালোভাবে বজায় রাখা হয়েছে। তবে কিছু চরিত্রের ক্ষেত্রে এই কনসিস্টেন্সি ভেঙে যায়, তারা একেক সময় একেক রকম আচরণ করে। চরিত্রগুলোর ডেভেলপমেন্ট বা আর্ক নিয়ে বললে, কিছু চরিত্র শুরু থেকে শেষ পর্যন্ত পরিবর্তিত হয়েছে। এই পরিবর্তনটা গল্পের সাথে মানানসই। তবে কিছু চরিত্রের আর্ক অসম্পূর্ণ মনে হয়েছে। তারা শুরুতে যেমন ছিল, শেষে তেমনই থেকে গেছে, কোনো বড় পরিবর্তন ছাড়া। নেগেটিভ চরিত্রগুলোর নির্মাণ বেশ শক্তিশালী। তারা শুধু ভিলেন না, তাদের নিজস্ব যুক্তি এবং অনুভূতি আছে। এই জিনিসটা তাদের আরও বাস্তব করে তোলে। কমেডি চরিত্রগুলোর ক্ষেত্রেও নির্মাণ ভালো। তারা শুধু হাসানোর জন্য না, গল্পের অংশ হিসেবেও কাজ করে। তবে কিছু কমেডি চরিত্র একটু কার্টুনিশ মনে হয়েছে, যেটা সিরিজের রিয়ালিস্টিক টোনের সাথে সবসময় মানায় না। চরিত্রগুলোর মধ্যে কনফ্লিক্ট খুব গুরুত্বপূর্ণ। কে কার বিরুদ্ধে, কেন, এই দ্বন্দ্বই গল্পকে এগিয়ে নিয়ে যায়। এই কনফ্লিক্টগুলো বেশিরভাগ সময় ভালোভাবে তৈরি হয়েছে। কিছু কনফ্লিক্ট খুব শক্তিশালী, আবার কিছু একটু দুর্বল, যার ফলে ইম্প্যাক্ট কমে যায়।
চরিত্রগুলোর সিদ্ধান্ত গল্পে বড় ভূমিকা রাখে। তারা যে সিদ্ধান্ত নেয়, সেটাই পরবর্তী ঘটনাকে প্রভাবিত করে। এই কারণেই চরিত্রগুলো গুরুত্বপূর্ণ। তবে কিছু সিদ্ধান্ত একটু অপ্রত্যাশিত বা অযৌক্তিক মনে হয়েছে। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে চরিত্রগুলোর বাস্তবতা। তারা নিখুঁত না, ভুল করে, দ্বিধায় পড়ে, এই মানবিক দিকটাই তাদের জীবন্ত করে তোলে। সবশেষে আমার পার্সোনাল মতামত, এই সিরিজের চরিত্র নির্মাণ খুব শক্তিশালী, কিন্তু পুরোপুরি কনসিস্টেন্ট না। যেখানে ভালোভাবে ডেভেলপ করা হয়েছে, সেখানে চরিত্রগুলো অসাধারণ লাগে। আর যেখানে একটু কম কাজ হয়েছে, সেখানে সেটা চোখে পড়ে। তবুও সামগ্রিকভাবে, চরিত্রগুলোই এই সিরিজকে আলাদা করেছে এবং মনে রাখার মতো করে তুলেছে। 4-0 সামগ্রিক অভিজ্ঞতা। গানস এবং গুলাবস দেখার পর আমার পুরো অভিজ্ঞতাটা যদি এক কথায় বলতে হয়, এটা একটা অদ্ভুতভাবে আকর্ষণীয়, অসম্পূর্ণ কিন্তু স্মরণীয় জার্নি। এই সিরিজ এমন না যে একদম নিখুঁত, আবার এমনও না যে সহজে ভুলে যাওয়া যায়। বরং এটা সেই ধরনের কন্টেন্ট, যেটা দেখার সময় যেমন ভাবায়, শেষ হওয়ার পরেও মাথায় ঘুরতে থাকে। প্রথমেই বলতে হয়, এই সিরিজের সবচেয়ে বড় শক্তি তার টোন। এটা একসাথে ডার্ক, কমেডি, ক্রাইম, রোমাঞ্চ, সবকিছুকে মিশিয়ে একটা আলাদা ফ্লেভার তৈরি করেছে। এই মিশ্রণটা খুব সহজ কাজ না, কিন্তু এখানে সেটা অনেকটাই সফল হয়েছে। তবে এই টোনাল মিক্সিং সব জায়গায় সমানভাবে কাজ করেনি। কিছু দৃশ্যে ডার্ক আর কমেডির ব্যালেন্স খুব ভালো, আবার কিছু জায়গায় এই পরিবর্তনটা একটু হঠাৎ বা অস্বাভাবিক লেগেছে। গল্পের দিক থেকে এটা খুব বেশি নতুন কিছু না, কিন্তু যেভাবে গল্পটা বলা হয়েছে, সেটাই এটাকে আলাদা করে। মাল্টিপল চরিত্র, তাদের আলাদা আলাদা ট্র্যাক, এই সবকিছু মিলিয়ে একটা জটিল কিন্তু ইন্টারেস্টিং ন্যারেটিভ তৈরি হয়েছে। তবে এই জটিলতাই অনেক সময় সমস্যা হয়ে দাঁড়ায়। কিছু ট্র্যাক খুব শক্তিশালী, আবার কিছু একটু দুর্বল, যার ফলে পুরো অভিজ্ঞতাটা মাঝে মাঝে অসমান লাগে। চরিত্রগুলো এই সিরিজের আসল হিরো। প্রত্যেকটা চরিত্রের নিজস্বতা আছে, তাদের সিদ্ধান্ত, তাদের ভুল, সবকিছু মিলিয়ে তারা বাস্তব মনে হয়। তবে সব চরিত্র সমানভাবে ডেভেলপ করা হয়নি। কিছু চরিত্র খুব গভীর, আবার কিছু একটু সারফেস লেভেলে থেকে গেছে। অভিনয়ের দিক থেকে সিরিজটা বেশ শক্তিশালী। অনেক পারফরমেন্স খুব মনে রাখার মতো। বিশেষ করে পার্শ্ব চরিত্রগুলোর অবদান অনেক বেশি। তবে কিছু পারফরমেন্স একটু আনইভেন, কখনো খুব ভালো, কখনো একটু কম। টেকনিক্যাল দিক থেকেও সিরিজটা ভালো। ক্যামেরা, কালার, লাইটিং, সবকিছু মিলিয়ে একটা নির্দিষ্ট ভিজুয়াল স্টাইল তৈরি হয়েছে। এডিটিং আর সাউন্ড ডিজাইন বেশিরভাগ সময় ভালো, কিন্তু কিছু জায়গায় একটু লুজ বা অসামঞ্জস্যপূর্ণ। ব্যাকগ্রাউন্ড মিউজিক সিরিজের মুড সেট করতে বড় ভূমিকা রেখেছে। কিছু ট্র্যাক খুব ভালো, কিছু একটু রিপিটেটিভ। পেসিং নিয়ে আমার সবচেয়ে বেশি মিক্সড ফিলিং। কিছু এপিসোড খুব এঙ্গেজিং, আবার কিছু একটু ধীর। এই ওঠানামাটা পুরো অভিজ্ঞতাকে প্রভাবিত করে। শুরুর দিকটা বেশ ইন্টারেস্টিং, দর্শককে টেনে আনে। কিন্তু মাঝামাঝি অংশে একটু স্লো হয়ে যায়। শেষের দিকে আবার গতি বাড়ে। ক্লাইম্যাক্স মোটামুটি স্যাটিসফাইং, কিন্তু পুরোপুরি শক্তিশালী না। কিছু প্রশ্নের উত্তর পাওয়া যায়, কিন্তু কিছু জায়গায় আরও গভীরতা আশা করা যায়। টুইস্টগুলো বেশিরভাগ সময় প্রেডিক্টেবল না, কিন্তু সবগুলোই শকিং বা ইম্প্যাক্টফুল না। কমেডি এই সিরিজের একটা বড় প্লাস পয়েন্ট। অনেক দৃশ্যে হালকা মজা আছে, যা ডার্ক টোনকে ব্যালেন্স করে। তবে কিছু জায়গায় কমেডি একটু বেশি বা অপ্রাসঙ্গিক মনে হয়েছে। আবেগের দিক থেকে সিরিজটা কাজ করে, কিন্তু পুরোপুরি গভীরভাবে নয়। কিছু দৃশ্য খুব ইমোশনাল, আবার কিছু একদম ফ্ল্যাট। রিয়ালিজম আর স্টাইলাইজেশন, এই দুইয়ের মধ্যে একটা ব্যালেন্স রাখার চেষ্টা করা হয়েছে। অনেক সময় সেটা সফল, আবার কিছু জায়গায় একটু কৃত্রিম লাগে। সবচেয়ে বড় কথা, এই সিরিজের একটা আলাদা পরিচয় আছে। এটা অন্য সিরিজের মতো না, নিজের একটা ইউনিক ফ্লেভার তৈরি করেছে। এই ইউনিকনেসটাই এটাকে মনে রাখার মতো করে তোলে। তবে এই এক্সপেরিমেন্টাল স্টাইল সব দর্শকের ভালো নাও লাগতে পারে। যারা ফাস্ট, সরল গল্প পছন্দ করে, তাদের কাছে এটা একটু ধীর বা জটিল মনে হতে পারে। আমার কাছে সবচেয়ে বড় পজিটিভ, এর ক্যারেক্টার, টোন আর স্টাইল। আর সবচেয়ে বড় নেগেটিভ, পেসিং আর কনসিস্টেন্সি। সবশেষে আমার পার্সোনাল মতামত, গানস এবং গুলাবস পারফেক্ট না, কিন্তু খুব ইন্টারেস্টিং। এটা এমন একটা সিরিজ, যেটা দেখার পর মনে হয়, আরও ভালো হতে পারত, কিন্তু যেটা আছে সেটাও কম নয়। এই সিরিজ আপনাকে ভাবাবে, কখনো হাসাবে, কখনো বিরক্ত করবে, কিন্তু পুরোপুরি নিরাসক্ত রাখবে না।
এটা সেই ধরনের অভিজ্ঞতা যেটা নিখুঁত না হয়েও স্মরণীয় হয়ে থাকে। আজকের ভিডিওটা ইচ্ছা করেই একটু ছোট রাখলাম চোখগুলি, কারণ আমি চাই তোমরা ভিডিওটা একটানে শেষ পর্যন্ত দেখো, বুঝো, আর ফিল করো। অনেক সময় আমরা বড় ভিডিও বানাই, কিন্তু সব দর্শক শেষ পর্যন্ত দেখে না। তাই আজকে একটু আলাদাভাবে ভাবলাম, ছোট, কিন্তু ইন্টারেস্টিং, যাতে তোমরা বিরক্ত না হও, আর পুরোটা এনজয় করতে পারো। কিন্তু এখানেই শেষ না, আসল মজাটা তো এখনো বাকি। আগুন এই ভিডিওতে আমি যেটুকু দেখালাম, সেটা শুধু শুরু। সামনে যে পার্টগুলো আসছে, সেখানে বিষয়গুলো আরও ডিপ, আরও ইন্টারেস্টিং আর আরও এন্টারটেইনিং হতে চলেছে। পরের পার্টে আমরা এমন কিছু জিনিস নিয়ে কথা বলবো, যেগুলো এই ভিডিওর সাথে ডাইরেক্টলি কানেক্টেড, কিন্তু আরও গভীরে যাবে। অনেক এমন ডিটেইল আছে, যেগুলো এই পার্টে ইচ্ছা করে রাখিনি, কারণ আমি চাই তোমরা নেক্সট পার্টের জন্য এক্সাইটেড থাকো। সত্যি বলতে, পুরো সিরিজ কন্টেন্টটা যদি একসাথে দিতাম, তাহলে হয়তো ইম্প্যাক্ট কমে যেত। তাই ধীরে ধীরে, পার্ট বাই পার্ট এগোচ্ছি, যাতে প্রতিটা ভিডিওর একটা আলাদা ভ্যালু থাকে। আর একটা কথা, তোমরা যেভাবে সাপোর্ট করছো, সেটা সত্যিই অনেক মোটিভেশন দেয়। কমেন্ট, লাইক, শেয়ার, এই ছোট ছোট জিনিসগুলোই আমাকে আরও ভালো কন্টেন্ট বানাতে হেল্প করে। তাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই তোমার মতামত জানাও। কোন অংশটা সবচেয়ে ভালো লেগেছে, কোথায় আরও ভালো করা যেত, সব কিছু বলো। আমি সব পড়ি। নেক্সট পার্টে আমি চেষ্টা করব আরও ক্লিয়ার, আরও ডিপ আর আরও ইন্টারেস্টিংভাবে বিষয়গুলো তুলে ধরতে। এমন কিছু পয়েন্ট থাকবে যেগুলো তোমার চিন্তার ধরনটাই একটু বদলে দিতে পারে। আর যারা নতুন দেখছো, তোমাদের জন্য বলি, এটা একটা সিরিজের মতো চলবে। তাই আগের ভিডিওগুলো না দেখে থাকলে, অবশ্যই দেখে নিও। তাহলে পুরো বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবে। অনেকেই জিজ্ঞেস করো, নেক্সট পার্ট কবে আসবে? আমি বলবো, খুব বেশি দেরি না। যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসবো, কিন্তু কোয়ালিটি কমিয়ে নয়। কারণ আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তোমাদের সময়। তুমি যদি আমার ভিডিও দেখো, তাহলে সেটা যেন ভ্যালু দেয়, শুধু সময় নষ্ট না হয়। তাই প্রতিটা ভিডিও আমি চেষ্টা করি একটু হলেও আলাদা কিছু দিতে। নেক্সট পার্টে কি আসছে সেটা পুরোটা এখনই বলছি না, কিন্তু একটা হিন্ট দিচ্ছি, এবার জিনিসগুলো আরও ইন্টেন্স হতে চলেছে। সিং এর সাথে হাসি মুখ। কিছু এমন পয়েন্ট থাকবে যেগুলো তুমি একদম আশা করছো না, আর কিছু এমন জিনিস থাকবে যেগুলো তোমার আগের ধারণাকে চ্যালেঞ্জ করবে। তাই চোখ রাখো, মিস করো না, কারণ পরের পার্টটা এইটার থেকেও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। আগুন। আর হ্যাঁ, যদি তুমি এখনো চ্যানেলটা ফলো, সাবস্ক্রাইব না করে থাকো, করে নাও, কারণ এই সিরিজটা মিস করা মানে অনেক কিছু মিস করা। শেষে শুধু একটা কথাই বলবো, এই ভিডিওটা ছিল শুরু, আসল খেলা এখনো বাকি। চোখ মারা নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে। স্টে টিউনড লাল হার্ট। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। চোখগুলি ইচ্ছা করেই খুব বড় করলাম না, যাতে তোমরা একটানে শেষ পর্যন্ত দেখতে পারো। কিন্তু যাওয়ার আগে তোমাদের কাছে একটা জিনিস জানতে চাই। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা? ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী কোন অংশটা সবচেয়ে ভালো লেগেছে? ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী কোথাও কি মনে হয়েছে আরও ভালো করা যেত? ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী নেক্সট পার্টে কি দেখতে চাও? তোমাদের প্রতিটা মতামত আমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। লাল হার্ট। আমি সব কমেন্ট পড়ি, আর সেগুলো থেকেই বুঝতে পারি তোমরা আসলে কি দেখতে চাও। সত্যি বলতে, এই সিরিজটা আমি শুধু নিজের মতো করে বানাচ্ছি না। তোমাদের ফিডব্যাক অনুযায়ীও অনেক কিছু চেঞ্জ করি। তাই প্লিজ কমেন্টে অবশ্যই জানাও। আঙুল দিয়ে নিচের দিকে ইশারা করা। তোমাদের অনেস্ট ওপিনিয়নটাই আমার সবচেয়ে বড় সাপোর্ট। আর হ্যাঁ, নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে। আগুন। সেখানে আরও ইন্টারেস্টিং, আরও ডিপ কন্টেন্ট নিয়ে আসবো। তাই সাথে থাকো। স্টে টিউনড লাল হার্ট।